একটি বিদেশি জার্নালে প্রকাশিত লে মুয়ের লেখা থেকে জানা যায়, সিরাজউদ্দৌলার তলোয়ার শিক্ষার ভার ছিল জঁ দুপো নামে এক ফরাসি তরুণের ওপর। তাঁর সঙ্গে সিরাজউদ্দৌলার এতই ঘনিষ্ঠতা হয় যে তিনি সিরাজের জবানিতে ডায়েরি লিখতে শুরু করেন। জঁ দুপো দেশে ফিরে তাঁর ভারতবর্ষে বসবাসকালীন অভিজ্ঞতার ওপর দু চারটে যা লেখা লেখেন, তার থেকেই এই তথ্য পাওয়া যায়। সেই ডায়েরি নাকি এখনও ভারতবর্ষে রয়ে গেছে। সেই অমূল্য ডায়েরিখানি খুঁজে বের করতে খোঁজ খবর শুরু করে রণজয় ও সমিত। কিন্তু ওরা কি সেই ডায়েরি খুঁজে বের করতে পারবে, নাকি গল্প প্রবাহিত হবে অন্য কোনো খাতে? জানতে হলে শুনতে থাকুন রীতা বসুর লেখা সিরাজউদ্দৌলার ডায়েরি। আর হ্যাঁ, গল্পটি যদি ভালো লাগে তাহলে আপনাদের কমেন্টস আমাদের অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টস আমাদেরকে ভালো গল্প পাঠে প্রাণিত করে। আসুন শুরু করা যাক আজকের গল্প, সিরাজউদ্দৌলার ডায়েরি। আদিত্য, ওর জেঠু আর রামদা দুদিনের জন্য শান্তিনিকেতন বেড়াতে গিয়েছিল। ওরা তিনজন ছুটি পেলেই দু চার দিনের জন্য কাছে পিঠে কোথাও থেকে ঘুরে আসে। কখনো কখনো ওদের বাবা মাও থাকেন। হিমাচল প্রদেশের নাগরে বেড়াতে গিয়ে আচমকা খুন, চুরি ইত্যাদি ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে দিল্লির ত্রিনয়ন ডিটেকটিভ এজেন্সির রামেশ্বর চৌধুরীর সঙ্গে ওর আলাপ। তারপর থেকে উনি যখনই কলকাতায় এসেছেন, কখনো ওর জেঠুর বাড়ি, কখনো ওদের বাড়িতে এসে থেকেছেন। আর ও কবে থেকে যে আপনির বদলে তুমি এবং রামদা বলে ডাকতে শুরু করেছে তার মনে নেই। ওর জেঠুও কিন্তু ওর নিজের জেঠু নয়। মণিময় বন্দ্যোপাধ্যায় অমৃত প্রকাশনীর মালিক। ছোটদের বই ছাপার জন্য বিখ্যাত ওর মণি জেঠু। কলেজ স্ট্রিটে কুকুর, পাখি, মাছ নিয়ে তার বিরাট সংসার। মণি জেঠুর বাড়ির নিচে বইয়ের দোকান। বাড়িতেও বিরাট লাইব্রেরি, কম্পিউটার, নতুন পুরনো মিলে কত যে গানের রেকর্ড, সিডি আর ক্যাসেট আছে তাহা গুণে শেষ করা যায় না। জেঠুর বাড়িতে ওর অবাধ স্বাধীনতা। অবশ্য ওকে সবাই টপ্পা বলে ডাকে। রহস্য রোমাঞ্চের বই পড়া, দাবা খেলা এবং গান শোনা ওর হবি। এই সমস্ত ব্যাপারে মণি জেঠু টপ্পার সঙ্গী, বন্ধু এবং উৎসাহদাতা। তবে রামদা কলকাতায় এলে স্কুলের সময়টুকু বাদ দিয়ে রামদার সঙ্গী হতে পারলেই সবচেয়ে খুশি হয়। নাগরে যেমন আচমকা কত রকম ঘটনা ঘটেছিল, রামদার জন্য ওরা ঘটনাবলীর সঙ্গে একেবারে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েছিল, বারবার কিন্তু এমন হয় না। অথচ টপ্পা প্রত্যেকবারই বেড়াতে যাওয়ার সময় আশা করে এবারে একটা কিছু ঘটবে। টপ্পা অবশ্য শান্তিনিকেতন এই প্রথম এলো। দ্রষ্টব্য বলতে রবীন্দ্রনাথের বাড়ি, ব্যবহারের জিনিস, উত্তরায়ণের বাগান, কলাভবন, গাছের তলায় ক্লাস, হাতের কাজের নানা রকম জিনিস দেখার পর জেঠু রামদাকে বললেন, তোমাকে আমার পরিচিত এক ভদ্রলোকের কাছে নিয়ে যাব। দেখবে কয়েক একর জমি কিনে গ্রামের লোকেদের আত্মনির্ভরশীল স্বাধীন রোজগারের কেমন চমৎকার পন্থা বাতলে দিয়েছেন। বোলপুর থেকে গাড়ি ভাড়া করে বনলক্ষ্মীতে পৌঁছে ওরা যাকে বলে একেবারে ইমপ্রেসড। দুপুরবেলা পঞ্চব্যঞ্জনে খাওয়া হলো। ঘি থেকে, চাল থেকে শুরু করে চিকেন কারির মুরগিটা পর্যন্ত এদের নিজস্ব। খাওয়া দাওয়ার পর সমস্ত জায়গাটা ঘুরে ঘুরে এদের কর্মকাণ্ড দেখা হলো। রামদা বলল, এরাই আসল দেশপ্রেমিক, বুঝলি? হই হট্টগোল, ইউনিয়নবাজি ছাড়া গ্রামের কতগুলো লোকের কর্মসংস্থান হচ্ছে বলতো। আসবার সময় বনলক্ষ্মীর প্রতিষ্ঠাতা নিরঞ্জনবাবুকে নমস্কার করে ওদেরই তৈরি আচার, ঘি, স্কোয়াশ ইত্যাদি কিনে ওরা চলে এলো। পরদিন ভোরবেলা বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জারে যখন ওরা উঠল, তখন কামরায় দ্বিতীয় কোনো লোক নেই। জেঠু বললেন, আমি তো প্রায়ই আসি। ছুটির দিন আর দোল, পৌষ মেলার সময়ে এসব গাড়িতে পা রাখার জায়গা থাকে না। ভাগ্যিস ওই সময়ে ওরা আসেনি। এখন হাত পা ছড়িয়ে ফাঁকা কামরায় মজা উপভোগ করতে ভালোই লাগছিল। রামদা যথারীতি নানা রকম মজার মজার গল্প শুরু করে দিল।
ওকে জিজ্ঞেস করলো, বলতো টপ্পা, বাঙালিদের ভোজ তালিকায় কোন দুটো পদ মাস্ট? সে তো কত কিছু, শুক্তো, মাছ, দই, মিষ্টি। তা আছে, তবে নিরামিষ রান্না হলে কিটকারি ও ব্লাফ ইন দ্য স্পাইসি গ্রেভি না হলেই চলবে না। এগুলো আবার কি? জেঠু পর্যন্ত হতভম্ব হয়ে গিয়েছে। কেন, ছানার ডালনা, ধোকার ডালনার নাম শোনেননি? টপ্পা ও ওর জেঠু বোকা বনে গিয়ে হো হো করে হেসে ফেলল। এবার বলতো, ভারতবর্ষের কোন দুই মুখ্যমন্ত্রীর একই দিনে বিয়ে হয়েছিল? আমি বুঝে গিয়েছি, রামদা এখন ঠিক সাধারণ জ্ঞানের প্রশ্ন করছে না, এগুলোকে জামাই ঠকানো প্রশ্ন বলা যেতে পারে। একটু ভাবতেই উত্তরটা পেয়ে গেলাম, লালু প্রসাদ ও রাবড়ি দেবী। রামদা খুশি হয়ে বলল, টপ্পাটা ক্রমশ আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার দিকে এগিয়ে চলেছে। ইতিমধ্যে বর্ধমান পার হয়ে গিয়েছে। ওরা টোস্ট আর অমলেট দিয়ে ব্রেকফাস্ট পর্ব সমাধা করেছে। বর্ধমান থেকে 25-26 বছরের দুটি ছেলে ওদের কামরায় উঠেছে, আর ওদের সামনেই তারা বসেছে। ও এক ঝলক তাকিয়েই নিজের অভ্যাস মতো একটু স্টাডি করে নিল। দুজনকেই অত্যন্ত ক্লান্ত মনে হচ্ছে। মনে হয় গত রাতে ভালো করে ঘুম হয়নি। জামা কাপড়ের চেহারা দেখে মনে হচ্ছে রাতে এগুলো পরেই শুয়েছিল। চেহারায় কিন্তু বেশ একটা একাডেমিক ছাপ আছে। হই হল্লা করে কোথাও রাত কাটিয়েছে বলে মনে হচ্ছে না। দুজনের মুখেই বিমর্ষ ভাব। আমাদের প্রশ্নোত্তর পর্ব, ধাঁধা ইত্যাদি শুনতে শুনতে ছেলেটির মুখে যেন একটু হাসি ফুটল। তারপর রামদা যখন বলল, টপ্পা আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার মতো বুদ্ধি রাখে, তখন ওই দুজন ছেলের মধ্যে একটি ছেলে বিনীতভাবে জিজ্ঞেস করলো, কিছু যদি মনে না করেন, আপনি কি করেন জানতে পারি? রামদা কিছু না বলে পকেট থেকে পার্স বের করে তার থেকে ভিজিটিং কার্ডটা বের করে দিল। কার্ডের ওপর জাপানি কায়দায় একটা রেখার টানে সরু চেরা চোখ আঁকা, আর তার নিচে লেখা ত্রিনয়ন ইন্টেলিজেন্স ব্যুরো। ছেলে দুটি খুবই অবাক হয়ে গিয়েছে বোঝা গেল। একজন জিজ্ঞেস করলো, আপনার কাজটা কি? যে কোনো রকমের রহস্যের সমাধান করা। অবশ্য কাজটা আমার মনের মতো হতে হবে, সেটা বলাই বাহুল্য। সত্য সন্ধান আমার নেশা, কার্যগতিকে এটাই পেশা হয়ে দাঁড়িয়েছে। ছেলে দুটি নিজেদের মধ্যে চোখে চোখে কি যেন বোঝাপড়া করে নিল। তারপর একজন, পরে জানা গেছে তার নাম রণজয়, সে বলল, আমাদের গতকাল একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে। এর মধ্যে আদৌ কোনো রহস্য আছে কিনা সে ব্যাপারে আমরা এখনো নিশ্চিত নই। আবার ঘটনাটা যে একেবারে সাদামাটা তাও মনে হচ্ছে না। রামদা আরাম করে বেঞ্চির উপর পা তুলে বসে বলল, কলকাতা আসতে এখনো প্রায় 1 ঘন্টা দেরি। আপনাদের গল্পটাই শোনা যাক। আর কিছু না হোক, অন্তত গল্প শুনে সময়টা কেটে যাবে। সমস্ত খুঁটিনাটি বলবেন কিন্তু, কিচ্ছু বাদ দেবেন না। তারপরই ওদের মুখে পুরো ঘটনাটা শোনা যায়। মাঝে মাঝে রামদার প্রশ্নের মধ্যে দিয়ে গল্পের বর্ণনা বা বিস্তারিত অংশগুলো বেরিয়ে এসেছে। যদিও কথোপকথনের ঢঙে না বলে কানে শুনে মনের মধ্যে যেমন ছবি ফুটে উঠেছে তেমন করেই কথাগুলো বলছি। রণজয় ও সমিত প্রেসিডেন্সি কলেজে ইতিহাস নিয়ে পড়বার সময় থেকেই বন্ধুত্ব। সেই বন্ধুত্ব এখনো অটুট আছে। সমিত একটা কলেজে পড়ায়, আর রণজয় ইতিহাসের একটি বিশেষ অধ্যায় নিয়ে গবেষণা করছে। একদিন দুপুরবেলায় রণজয় সমিতকে কফি হাউসের আড্ডা থেকে টেনে এনে যা বলেছিল তা শুনে সমিতেরও রক্ত চঞ্চল হয়ে উঠেছিল। একটি বিদেশি জার্নালে মুয়ের বলে এক ফরাসি ভদ্রলোক লিখেছেন, সপ্তদশ শতকে যখন ইংরেজ ফরাসি দিনেমার এবং আরও ইউরোপীয় জাতি ভারতবর্ষে ভাগ্যান্বেষণে এসেছিল, তখন জাঁ দুপো বলে এক ফরাসি যুবক এদিক ওদিক ঘুরতে ঘুরতে সুবে বাংলার রাজধানী মুর্শিদাবাদে গিয়ে পৌঁছান ও নবাব আলীবর্দী খান নেক নজরে পড়েন। জাঁ দুপো দীর্ঘদিন মুর্শিদাবাদে বাস করে এবং আলীবর্দী খান নির্দেশে তাঁর নাতি সিরাজউদ্দৌলার তলোয়ার চালানোর ভার গ্রহণ করেন। তখনকার দিনে ফরাসি দেশের অনেকেই যোদ্ধা না হলেও এই বিদ্যাটি ভালোই রপ্ত করত। এই সূত্রেই জাঁ দুপো এবং সিরাজউদ্দৌলার মধ্যে ধীরে ধীরে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। লে মুয়ের এরপর যে চাঞ্চল্যকর তথ্যটা দিয়েছেন তা হলো, জাঁ দুপোর সঙ্গে সিরাজউদ্দৌলার এতই ঘনিষ্ঠতা হয় যে সিরাজউদ্দৌলার জবানিতে জাঁ দুপো তাঁর দিনলিপি নথিবদ্ধ করার কাজ শুরু করে দেন।
এই ডায়েরির মধ্যে দিয়ে সিরাজউদ্দৌলার চরিত্রের নানা অচেনা দিক এবং তখনকার মুর্শিদাবাদ সম্বন্ধে আরও অজানা তথ্য উদ্ঘাটন সম্ভব হয়। জাঁ দুপো দেশে ফিরে তার ভারতবর্ষে বাসকালীন অভিজ্ঞতার ওপর 2-4টে যা লেখা লেখেন তাতেই এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পায়। লে মুয়েরের লেখার মধ্যে দিয়ে তরুণ গবেষক রণজয়কে যা উত্তেজিত করেছে তা হলো সেই ডায়েরি এখনও উদ্ধার করা সম্ভব। ক্লাইভের সঙ্গে সিরাজউদ্দৌলার লড়াই শুরু হওয়ার ঠিক আগে সিরাজেরই নির্দেশে তাঁর এক বিশ্বস্ত ওমরাহ মোহাম্মদ বেগ এই মূল্যবান ডায়েরি সহ সপরিবার বর্ধমানের দিকে এসে বসবাস শুরু করেন। জাঁ দুপো সেই রাজনৈতিক ডামাডোলের সময়ে মুর্শিদাবাদ ত্যাগ করে মোহাম্মদ বেগের সঙ্গে রওনা দেন। বর্ধমানে কিছুদিন কাটিয়ে জাঁ দুপো চন্দননগরে ফরাসিদের সঙ্গে কিছুদিন থেকে ফ্রান্সে চলে যান। লে মুয়েরের লেখা থেকে জানা যায় এই ডায়েরির শেষের দিকের খানিকটা অংশ জাঁ দুপোর সঙ্গে ফ্রান্সে পৌঁছায়। সেখানে বেশিরভাগটাই চন্দননগর ও তৎসংক্রান্ত ঘটনাবলী লিপিবদ্ধ করা। আগের অংশটা যে কি হলো সে সম্বন্ধে স্পষ্ট করে কিছু বলা নেই। লে মুয়েরের ধারণা এবং রণজয়েরও সেই অভিমত যে মোহাম্মদ বেগ নিশ্চয়ই ডায়েরিটার মুর্শিদাবাদ পর্বটা ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। সেই জন্য অন্তত সেই পর্বের ঘটনাবলীর একটা পূর্ণ বিবরণ মোহাম্মদ বেগের কাছে পাওয়া যেতে পারে। জাঁ দুপোর বর্ণনা থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে মোহাম্মদ বেগ দামোদর পার হয়ে দক্ষিণ পশ্চিম বর্ধমানের দিকে চলে গিয়েছিলেন। বড় বড় শহরের রাজনৈতিক অস্থিরতা থেকে বহু দূরে সেই শান্ত গ্রামে জাঁ দুপো খুবই শান্তি লাভ করেছিলেন। মোহাম্মদ বেগও সেখানেই জমিদারির পত্তন করেন। রণজয়ের উত্তেজনার কারণ হলো সে মনে করে এখনও সেই ডায়েরি উদ্ধার করা সম্ভব। দামোদর পেরিয়ে যে বর্ধমান তা শহুরে সভ্যতার থেকে বহু দূরে। জীবনযাত্রার বিশেষ পরিবর্তন ঘটেনি। পুরুষানুক্রমে সকলেই চাষবাস করে। অতএব মোহাম্মদ বেগের বংশধরদের খুঁজে পাওয়া হয়তো এমন কিছু অসম্ভব ব্যাপার নাও হতে পারে। রামদা মাঝে মাঝে অনেকবারই প্রশ্ন করেছিল, কিন্তু গল্পে বাধা পড়বে বলে সেই প্রশ্নগুলো ইচ্ছে করেই এখানে উল্লেখ করা হয়নি। কিন্তু এইবার রামদা একটা মোক্ষম প্রশ্ন করায় সেইটা লিখতেই হচ্ছে। রামদা বলল, সিরাজউদ্দৌলার সময় তো খুব বেশি আগেকার কথা নয়। সে সময়ের ইতিহাস খুব ভালোভাবেই নথিবদ্ধ করা আছে, আর এই জার্নালের লেখা নিশ্চয়ই অনেকেই পড়েছে। ডায়েরি পুনরুদ্ধারের জন্য কেউ কেউ আপনাদের মতোই চেষ্টা করবে, এতদিন যে করেনি তারই বা প্রমাণ কি? সমিত বলল, ঠিক তাই। আমি রণজয়কে এও বলেছিলাম 250 বছরের পুরনো পরিবার কি এভাবে খুঁজে বার করা সম্ভব? আমি ভেবেছিলাম হয়তো বুনো হাঁসের পিছনে ছোটা হবে। রণজয় বলল, ঠিক তাই, আমি কিন্তু তা ভাবিনি, এবং শেষ পর্যন্ত আমার ধারণা সত্যিও প্রমাণিত হয়েছে। আমাদের জানাশোনা বহু বিখ্যাত পরিবারই 250-300 বছর ধরে টিকে রয়েছে। জমিদারি পত্তন করেছিলেন বলে মোহাম্মদ বেগের পরিবার ওই অঞ্চলে বিখ্যাত হলেও হতে পারে। রামদা বলল, অবশ্য অনেক সময় দেখা গিয়েছে সবাই সব জিনিসের ঠিকঠাক মূল্য বোঝে না। বহু মূল্যবান পুঁথিপত্তর এইভাবেই উদ্ধার হয়েছে। শুনেছি চৈতন্য চরিতামৃতের মূল্যবান পুঁথি গরুর গোয়ালে পাওয়া গিয়েছিল। রণজয় উৎসাহ পেয়ে বলল, এক্স্যাক্টলি, আমারও তাই মনে হয়েছিল। এ পর্যন্ত বেশ ঠিকঠাক। আসল রহস্য বা গোলমাল বলুন, যা শুরু হলো আমরা বর্ধমানে পৌঁছানোর পর থেকে। ঠিক এই জায়গা থেকে একটু বিস্তারিত করে বললে আপনার বোঝবার সুবিধা হবে। গতকাল আমি আর সমিত গণদেবতা এক্সপ্রেসে বর্ধমানে পৌঁছই। বর্ধমান স্টেশনের বাইরে মোটামুটি পরিচ্ছন্ন একটা দোকানে ঢুকে কচুরি ও মিহিদানা সহযোগে প্রাতরাশ শেষ করে আমরা বর্ধমানের বেশ ছড়ানো একটা ম্যাপ খুলে বসলাম। দামোদরের দক্ষিণ পশ্চিমে সেহারা বলে যে কৃষি প্রধান অঞ্চল, আমরা ওখানেই যাব ঠিক করে এসেছিলাম। ওখানে পঞ্চায়েতের দপ্তরটাও জমজমাট। রবিবার বিরাট হাটও বসে। 4-5টা গ্রামের লোক একসঙ্গে হয়ে কেনাকাটা সারে। অতএব কিছু খবর থাকলে ওইখানেই পাওয়া সম্ভব। স্টেশনের বাইরে বাস স্ট্যান্ড, সেখানে বর্ধমানের নানা জায়গা থেকে বাস এসে দাঁড়াচ্ছে, যাত্রী তুলছে, আবার বিভিন্ন দিকে চলে যাচ্ছে।
এই সময় সমিতি প্রথম দেখেছে একটি সাহেব বাস স্ট্যান্ড থেকে স্টেশনের দিকে চলেছে। সাহেবটি এই আমাদেরই বয়সী হবে, চেহারা দেখে ইউরোপিয়ান কি আমেরিকান তা বোঝা যায় না। সে হন্তদন্ত হয়ে স্টেশনের টিকিট ঘরের দিকে চলে গেল। একটু অবাকই হয়েছিলাম, আমাদের বাস দাঁড়িয়েই ছিল। এই বাসে করে যেতে হবে দামোদরের পাড়ে ফেরিঘাটে, নৌকো করে নদী পেরোতে হবে, সেখান থেকে আরেকটু ভেতরে ঢুকলেই সেহারা। সমিত প্রথম থেকেই টালবাহানা করছিল। এখন যাত্রাপথের ভজকট বিবরণ শুনে বলেছিল আজ আর ফিরতে হবে না। তখন আমি বিশ্বাস করিনি, কিন্তু ওর কথাটা যে কি আশ্চর্যভাবে সত্যি হলো সেটা আমাদের আজকে ফেরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। বাসের অবস্থা দেখে আমাদের মুখে আর কথা সরছিল না। কি না উঠেছে সেই বাসে! বাসের গা থেকে ছাদ পর্যন্ত মানুষ একেবারে ঠিক ঠিক করছে। হাটবার বলে ভিড়টাও অন্য দিনের চেয়ে দ্বিগুণ। একজন হাঁটুরে লোক দয়া করে তার পোটলাটা থেকে পা সরিয়ে আমাদের বসবার জায়গা করে দিল। আমার তখনই মনে হয়েছিল সাহেবটির দম আছে। এই দেশের লোক হয়ে আমরা ভিড় মিখাচ্ছি, অথচ সে দিব্যি এতে চড়ে চলে এলো। রামদা বাধা দিয়ে প্রশ্ন করল, ওই বাসে চড়িয়ে এসেছে বুঝলেন কেমন করে? বাসে একটা বোর্ডিং কার্ড কুড়িয়ে পেয়েছিলাম, বোধহয় ওই বুকমার্ক হিসেবে ইউজ করেছিল। নাম দেখলাম স্টিভেন, তারিখ ওই 4 দিন আগের, বোম্বে থেকে কলকাতায় এসেছে। তারপর? ফেরিঘাটের অবস্থা দেখে আমাদের চক্ষু স্থির হয়ে গেল। এই নৌকোয় আমাদের ওঠা অসম্ভব। নৌকোয় সাইকেল থেকে শুরু করে গরু ছাগল কি না উঠেছে। গ্রামের লোকেরা নির্বিকার ভাবে এর পাশ দিয়ে তার পাশ দিয়ে ফাঁক ফোকর দিয়ে দিব্যি জায়গা করে যে যার মতো বসে পড়ল। আর নৌকোয় তিল ধারণের জায়গা নেই। আমরা সাঁতারও জানি না, নৌকো উল্টালে 5 সেকেন্ডও ভেসে থাকতে পারবো না। এইরকম যখন অবস্থা, এতটা এসে সামান্য নৌকোর জন্য ফিরে যাব কিনা ভাবছি, তখন দেবদূতের মতো এগিয়ে এলো বাসের সেই লোকটি। তার ভাই এসেছে নৌকো নিয়ে, তাতে শুধু তাদেরই মালপত্র যাচ্ছে। তারা আমাদের তাদের নৌকোয় তুলে নিল। এদের নৌকোয় আরাম করে বসে আমরা জানলাম আমাদের উপকারী বন্ধুটির নাম শ্রীরাম মণ্ডল। পরনের কাপড়টুকু ছাড়া এদের আর প্রায় কিছুই কিনতে হয় না। লক্ষ্মীমন্ত চাষি পরিবার বলতে যা বোঝায় তাই। সমিত এতক্ষণ চুপ করেছিল। এইবার সে রামদাকে বলল, এখান থেকে রণজয় একটু ডিটেলে বলবে। সবার সঙ্গে যা কথাবার্তা হয়েছে সেই সব সত্য, কারণ এরপর থেকেই গোলমাল শুরু হয়েছে। টপ্পাও গল্পটা খুব মন দিয়ে শুনছিল। ওদের কথা থেকে জানা গেল, নৌকোয় যেতে যেতে রণজয় ভাবল এখান থেকেই কাজ শুরু করে দেওয়া যাক। সে শ্রীরাম মণ্ডলকে জিজ্ঞেস করলো, আপনারা এখানে কতদিন আছেন? ঠাকুরদাকে তো নিজের চোখেই দেখেছি, তারও আগে থেকে আছে নিশ্চয়ই। আপনাদের ওদিকে কোনো পুরনো মুসলমান পরিবার আছে? গ্রামের উত্তরে বেশ কয়েক ঘর মুসলমান আছে, বহুদিন থেকেই আছে বলে জানি। রণজয় আশান্বিত হয়ে জিজ্ঞেস করলো, আপনাদের গ্রামে বয়স্ক কি কেউ আছেন যিনি আমাদের ওই মুসলমান পরিবারগুলির সম্বন্ধে বলতে পারবেন? শ্রীরাম মণ্ডলের ভাই এতক্ষণ চুপ করে বসে কথোপকথন শুনছিল। এই প্রশ্ন শুনে সে শ্রীরামের দিকে তাকালো। দুজনে চোখে চোখে কিছু কথা হলো, যেটা সমিত্রা ঠিক ধরতে পারল না। শ্রীরাম বিনীতভাবেই জিজ্ঞেস করলো, ওদের বিষয়ে এত কেন জানতে চাইছেন? রণজয়ের ঠিক ইচ্ছে ছিল না সবাইকে তাদের উদ্দেশ্য বর্ণনা করা, কিন্তু গ্রামের বেশিরভাগ লোক সরল মনের হলেও শহুরে বাবুদের তারা সবসময় বিশ্বাস করে উঠতে পারে না। রণজয় বুঝতে পারল তাদের আসার সঠিক কারণটা যদি এদের না বলে, তাহলে এদের কাছ থেকে কোনো সাহায্যই হয়তো পাওয়া যাবে না। রণজয় বলল, আমরা ওই মোহাম্মদ বেগের বংশধরদের খুঁজছি। শ্রীরাম অবাক হয়ে জিজ্ঞেস করলো, মোহাম্মদ বেগ? সেটা আবার কে? 250 বছর আগে মুর্শিদাবাদ থেকে এসে এখানে জমিদারি পত্তন করে। আমরা তো কখনো এদের নাম শুনিনি।
আর গ্রামে যে কঘর মুসলমান আছে, কাজকর্মে তাদের সঙ্গে ওঠা বসা তো লেগেই আছে। কখনো মোহাম্মদ বেগ টেগের নাম তো শুনিনি। স্বাভাবিক, ওই 250 বছর আগেকার পূর্বপুরুষদের নাম কেই বা জানে? আমি আপনি কি জানি? শ্রীরামের ভাই ছোট মণ্ডল, এই নামেই নাকি সবাই তাকে ডাকে। সে বলল, আপনারা কিভাবে খুঁজে বার করবেন? রণজয় কিছু বলার আগেই শ্রীরাম বলল, এই তোর অত খবরে কি দরকার বাবু, বাবুদের কাজ বাবুরা করবেন। নৌকা থেকে নেমে সমিত বলল, আমাদের যদি বলে দেন কোন দিকে যেতে হবে তো ভালো হয়। শ্রীরাম মণ্ডল আশ্চর্য হয়ে বলল, সে কি, এই বেলা 12টার সময় কোথায় যাবেন? এ কি আপনাদের শহর যে অলিতে গলিতে হোটেল পাবেন? এখন আমার বাড়ি গিয়ে যা হোক দুটো মুখে দেবেন, তারপর আমি নিজে আপনাদের জামাল শেখের বাড়ি পৌঁছে দেব। এই জামাল শেখটা আবার কে? এই গ্রামেরই লোক, হ্যাঁ, বয়স প্রায় 80-90, আর খবরও রাখে অনেক। আচ্ছা, আগে সেখানেই চলুন। যাবেন খন, আগে খাওয়া সারুন, না বলবেন না, আপনারা আমাদের গ্রামের অতিথি। সমিত বলল, আমাদের কিন্তু আজই ফিরতে হবে। শ্রীরাম বলল, আপনারা স্বচ্ছন্দে ফিরে যাবেন, শেষ খেয়ে যায় সন্ধ্যে 7টায়। আপনারা 1 ঘন্টায় ওপারে গিয়ে বাস ধরে 10টার আগেই বর্ধমান স্টেশনে পৌঁছে যাবেন। তারপর যে কোনো লোকাল ট্রেন ধরে চলে যাবেন হাওড়া, বিশেষ কোনো অসুবিধে হবে না। শ্রীরাম মণ্ডলের বাড়ি দেখে রণজয় ও সমিত একেবারে অবাক হয়ে গেল। লক্ষ্মী একেবারে উপচে পড়ছে যাকে বলে। যাওয়া মাত্র একজন মুনিশ পরিষ্কার গেলাসে ডাবের জল এনে দিল, ঠান্ডা মিষ্টি জল। এর কাছে কোথায় লাগে কোল্ড ড্রিঙ্কস? দুপুরে একটু গুরু ভোজন হয়ে গেল। 2-3 রকম মাছ তরকারি। রণজয়দের এত খাওয়ার অভ্যেস নেই, কিন্তু শ্রীরামের চাপাচাপিতে খেতে হলো সবই একটু একটু করে। সমিত জিজ্ঞেস করলো, ছোট মণ্ডলকে দেখছি না তো, সে খাবে না? শ্রীরাম হেসে বলল, আমরা গাঁয়ের লোক কি এত সকাল সকাল খাই? নৌকোয় কত রকম মাল এসেছে, ঠিকঠাক করে গোজ কাজ না করে রাখলে সে সব কাজেই ব্যস্ত। মাঠেও ঘুরে আসবে ক্ষণ একবার। রণজয় ও সমিতকে সহজে ছাড়ল না শ্রীরাম। বলল, তরকারি সমস্তই আমাদের ক্ষেতের, মাছ নিজেদের পুকুরের। আপনাদের শহরে এমন টাটকা জিনিস মিলবে না, অতএব না বললে চলবে না। কথাটা অবশ্য মিথ্যে নয়। বহুদিন তারা এমন সুস্বাদু সবজি টাটকা মাছ খায়নি। খেয়ে উঠে উঠোনের একটা নিম গাছের তলায় রণজয় ও সমিত বসে শ্রীরাম মণ্ডলের জন্য অপেক্ষা করতে লাগলো। ভুরি ভোজনের জন্যই সম্ভবত গাছের ছায়ায় মৃদুমন্দ হাওয়ায় দুজনেরই চোখে ঘুম জড়িয়ে আসতে লাগলো। সমিত ঘুমিয়ে পড়ার ভয়েই উঠে পায়চারি শুরু করে দিল। রণজয়কে বলল, চল বাড়ির চারপাশে একটু ঘুরে ফিরে দেখি। শ্রীরাম মণ্ডলের বাড়িটা ইংরেজি এল অক্ষরের মতো। মাঝখানে উঠোন, একটু দূরে আলাদা একটা ঘর, তার সামনে নিচু রোয়াক। রণজয় বলল, মনে হয় ঘরটাতে বাইরের কেউ এলে থাকতে দেয়। কেমন সুন্দর পরিচ্ছন্ন করে রাখা দেখেছো? সমিত বলল, আমাদের আগে যিনি ছিলেন তিনি এই বাড়ির লোকেদের তুলনায় বাড়াবাড়ি রকমের শৌখিন, তার প্রমাণ পেয়েছি। কিরকম? মানি ব্যাগটা রাখবো বলে দেরাজের ড্রয়ারটা খুলেছিলাম, একটা প্রায় শেষ হয়ে যাওয়া বিলিতি আফটার শেভ লোশন দেখলাম। জিনিসটা যে এদের নয় বোঝাই যাচ্ছে। এদের এমনিতে পয়সা কড়ি থাকলেও আফটার শেভ লোশন তাই বিলিতি মাখে বলে মনে হয় না। ঠিকই বলেছ, আমিও দেখেছি ঘরের ঠিক পিছনের শুকনো নালার মধ্যে 3-4টে খালি হয়ে যাওয়া বিসলেরি জলের বোতল। চেহারা দেখে সদ্য ফেলা বলে মনে হচ্ছে। কথা বলতে বলতে তারা হাঁটতে লাগলো। বাড়ির মধ্যে কাজকর্মের আওয়াজ পাওয়া যাচ্ছে। সমিত বলল, এখনকার দিনে যে শ্রীরাম মণ্ডলের মতো লোক আছে তা চোখে না দেখলে বিশ্বাস হতো না। বাড়িঘরের চেহারা দেখো, রীতিমতো পয়সাওয়ালা লোক, অথচ ওকে দেখে একটুও বোঝার উপায় নেই। গ্রামের সম্পন্ন চাষি এই রকমই, চেহারা বা বেশভূষায় বোঝার কোনো উপায় নেই। শ্রীরাম অবশ্য একটু বেশি বাড়াবাড়ি রকমের বিনয়ী এবং অতিথিবৎসল।
এখনকার দিনে কেউ রাস্তা থেকে ধরে এনে এমন ভুড়ি ভোজন করায় না। সেই তো, আমরা তো পথের ধারে দোকানে চা বিস্কুট খেয়ে গ্রামটা টহল দিয়ে ফিরে যাব ভেবেছিলাম। শুধু খাওয়ানো নয়, এই যে শেখ জামালের হদিশও পাওয়া গেল এত সহজে, এ তো মণ্ডলবাবুদেরই দয়া। কিছু পাওয়া যাবে কিনা পরের কথা, উনি তো আপ্রাণ চেষ্টা করলেন। কথায় কথায় রণজয় ও সমিত বাড়ির পিছন দিকে চলে এসেছে। 4-5টা নানা বয়সের ছেলে মেয়ে একটা কাগজ মেলে তার উপর উপুর হয়ে খুব মনোযোগ দিয়ে কি দেখছে। রণজয়রা কৌতূহলী হয়ে এগোতেই দেখল সেটা বর্ধমানের ম্যাপ। নদী, খাল, চাষের জমি, শহর সমস্তই খুব বিস্তারিত করে দেখানো হয়েছে। রণজয় ওর মধ্যে যে মেয়েটি সবচেয়ে বড় তাকে জিজ্ঞেস করলো, কোথা থেকে পেলে এই ম্যাপটা? মেয়েটি বলল, আমাদের বাড়িতেই ছিল। তোমরা কি দেখছো ম্যাপটার মধ্যে? আমাদের গ্রামটা খুঁজছি। খুঁজে পেয়েছো? হ্যাঁ, এই তো গোল করে দাগ দেওয়া আছে। তোমরাই দাগ দিয়েছো? না তো, দেওয়াই ছিল। রণজয় ম্যাপটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে দিয়ে দিল। বাড়ির সামনে এসে শ্রীদামের জন্য অপেক্ষা করতে করতে রণজয় বলল, শেহারা গ্রামটা হঠাৎ বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যাঁর ম্যাপ তিনিও এই নির্দিষ্ট গ্রামই খুঁজছিলেন। পাওয়া গিয়েছে বলে ম্যাপের প্রয়োজনীয়তাও ফুরিয়েছে। সেই লোক কি আমাদের মতো একই জিনিস খুঁজছে? তাছাড়া শেহারা গ্রামে আর কি বা থাকতে পারে? তারপরই রণজয় প্রসঙ্গ বদলে হঠাৎ জিজ্ঞেস করলো, তুমি বাসে একটা প্লেনের বোর্ডিং কার্ড খুঁজে পেয়েছিলে না? হ্যাঁ, কেন? নামটা মনে আছে? স্টিভেন। ম্যাপের কোনায় এস লেখা দেখো। একই লোক হওয়ার সম্ভাবনা প্রবল। তার মানে স্টিভেন সাহেব এদের বাড়িতেই ছিল। এইরকম একটা ঘটনা শ্রীদাম বা ছোট মণ্ডল আমাদের বলল না কেন? হয়তো সাহেবের বারণ আছে বা অন্য কোনো কারণ রয়েছে। শ্রীদামকে গামছায় হাত মুছতে মুছতে আসতে দেখে রণজয় অন্য কথা শুরু করে দিল। আপনার বাড়িটা দিব্যি। ঘুরে ফিরে দেখলাম অতিথি এলে আলাদা থাকার বন্দোবস্ত পর্যন্ত আছে। আমরা যে ঘরটায় আছি ওইটাতেই বোধহয় বাইরে থেকে অতিথি কেউ এলে থাকে। অতিথি বলতে এই আমাদেরই আত্মীয় কুটুম। কচিত কখনো কে আর আসবে বলুন অজপাড়া গায়ে। রণজয় ও সমিত শ্রীদামের অলক্ষ্যে চোখ চাওয়াচাই করল। শেখ জামালের বাড়ির উদ্দেশ্যে তারা তিনজন রওনা দিল। রণজয়টা অবশ্য বারবার বলেছিল কোন দিকে জামালের বাড়ি দেখিয়ে দিলে তারা নিজেরাই চলে যেতে পারবে। শ্রীদাম বলল, হ্যাঁ গে, আপনাদের কোনো ধারণাই নেই এদিকের রাস্তাঘাট সম্বন্ধে। আপনারা একটা ভুল বাঁক নিলেই কোথায় যে চলে যাবেন জানেন না। আমি আপনাদের পৌঁছে দিয়েই চলে যাব। সত্যি সত্যি শ্রীদাম এর বাড়ির উঠোনের মাঝ দিয়ে, তার বাড়ির পুকুরের পাশ দিয়ে, কারোর বাঁশঝাড়ের মধ্যে দিয়ে 8 ঘন্টার মধ্যে তাদের জামালের বাড়িতে পৌঁছে দিল। সমিত বলল, আপনাকে আর কি বলবো, আপনি না থাকলে আজ যে আমাদের কি হতো ভাবতেও ভয় করে। নৌকো করে নিয়ে আসা থেকে প্রতিটা ব্যাপারে আপনি যা সাহায্য করলেন, আমরা জীবনে তা ভুলবো না। শ্রীদাম ব্যস্ত হয়ে বলল, সব কথা বলবেন না। আপনারা আমাদের গ্রামের অতিথি, এটুকু তো যে কেউ করবে। একটা রাত আমাদের বাড়িতে থেকে গেলে পারতেন, কাল সকালে যেতেন। রণজয় বলল, মণ্ডলবাবু, আজ আমাদের ফিরতেই হবে। কাল ওর কলেজ আছে। পরে কখনো নিশ্চয়ই আসবো। তাহলে কাজ সেরে চলে যাবেন ফেরিঘাটে। যাওয়ার সময়ে নৌকো খালি পাবেন, কোনো অসুবিধা হবে না। এই বলে শ্রীদাম নমস্কার জানিয়ে চলে গেল। একটা ছোট পুকুরের ওপারে খানিকটা জংলা জমি পেরিয়ে জামাল শেখের বাড়ি। উঠোনে মুরগি চড়ছে। একপাশে একটা বউ একটা বড় ঢেউ খেলানো টিনের ওপর ঘুঁটে দিচ্ছে। একটা বাচ্চা তার কাছে পিঠে হামা টেনে বেড়াচ্ছে। দুপুরবেলা বাড়ি শুনশান। অচেনা দুটি ছেলেকে হঠাৎ করে উঠোনে দাঁড়াতে দেখে বউটি ঘোমটা টেনে উঠে দাঁড়ালো। রণজয় এগিয়ে বলল, আমরা একটু জামাল শেখের সঙ্গে দেখা করতে চাই। বাবা তো বাড়ি নাই। কোথায় গেছেন? মেয়ের বাড়ি। সেটা কি কাছে পিঠে? না, নদীর ওই পারে। কখন গেল? এই তো খানিকটা আগে।
ফেরিঘাটে গেলে এখনো দেখা মিলতে পারে। রণজয় ও সমিত পড়ি কি মরি করে ফেরিঘাটের দিকে দৌড়লো। এত পরিশ্রম করে এত দূরে এসে শেষে একদম খালি হাতে ফিরতে হবে, এটা ভেবে তাদের কষ্ট হচ্ছিল। সিরাজউদ্দৌলার ডায়েরি এক্ষুনি না পাওয়া গেলেও অন্তত জামাল শেখের সঙ্গে দেখা করে মোহাম্মদ বেগের বংশধরদের খোঁজ করা যেত। রণজয় একবার ভাবল বউটিকেই জিজ্ঞেস করে। পিছন ফিরে তাকাতেই দেখতে পেল সে আবার মন দিয়ে ঘুঁটে দিতে শুরু করেছে। সমিত রণজয়ের চাউনি দেখি মনের কথা অনুমান করে বলল, ওদিক থেকে বিশেষ সুবিধা হবে বলে মনে হচ্ছে না। তাছাড়া শুনবে হয়তো অন্য গাঁয়ের মেয়ে এই গাঁয়ে এসছে বিয়ের পর। অতএব পা চালিয়ে ফেরিঘাটেই চলো। যদি কপাল ভালো থাকে জামাল শেখকেও পেয়ে যেতে পারো। বউটিকে ফেরিঘাটের রাস্তা জিজ্ঞেস করাতে সে হাত দিয়ে ওই দিকে বলে আবার মন দিয়ে নিজের কাজ করতে লাগলো। ওই দিকেটা যে কোন দিকে তা বোঝার উপায় নেই। যেতে যেতে রণজয় বলল, নানা জায়গায় ঘোরাঘুরি করে দেখেছি, গ্রামের লোকেরা দিক আর দূরত্ব দুটোই ভালো করে বোঝাতে পারে না। ফেরিঘাট শুনবে কাছেই, হাঁটতে গিয়ে দেখবে 5 মাইল। ভাগ্যক্রমে মেট্রো রাস্তা ধরে একটু এগোতেই চায়ের দোকান চোখে পড়ল। দুই বন্ধু 2 ভাঁড় চা নিয়ে দোকানিকে ফেরিঘাটের রাস্তা জিজ্ঞেস করে এগোতে লাগলো। সমিত একটু ভালো মন্দ খেতে ভালোবাসে। সে বলল, ভাগ্যিস দুপুরের খাওয়াটা ভালো হয়েছিল, নয়তো দুঃখ রাখার আর জায়গা থাকতো না। ফেরিঘাট এখান থেকে খানিকটা দূর, তবে আসার কথা এই যে দোকানির কথাই জানা গেল পরের ফেরিটা ছাড়তে এখনো ঘন্টা 2 বাকি আছে। বিকেলের দিকে লোকজনের ভিড় কমে যায় বলে লোক জমিয়ে 1.5-2 ঘন্টা বাদে বাদে ফেরি নৌকা যায়। শীত আসতে দেরি আছে, তবু ফাঁকা জায়গা বলে বাতাসে একটা শিটশিটে ভাব। মাঝে মাঝেই পথচারীদের রাস্তার হদিশ জিজ্ঞেস করে নিচ্ছে। তারা মোটামুটি নিশ্চিত যে ঠিক রাস্তাতেই এগোচ্ছে। একটা জায়গায় রাস্তাটা দুদিকে বেঁকে গিয়েছে। বাঁকের মুখে শ্রীদাম মণ্ডলের সঙ্গে দেখা। রণজয়দের কাজ হয়নি বলে খুবই দুঃখ প্রকাশ করলো। তারপর বলল, চলেন আপনাদের একটু এগিয়ে দিই। গল্পে গল্পে বেশ খানিকটা পথ এলো তারা 3 জন। শ্রীদাম বলল, এইবার ওই বাঁশঝাড়ের পাশ দিয়ে সোজা চলে যাবেন, আর এদিক ওদিক করবেন না, তাহলেই ফেরিঘাট পেয়ে যাবেন। এখন আমি চলি, শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে যেতে পারলে খুব ভালো হতো, কিন্তু ওদিকে অনেক কাজ পড়ে আছে। রণজয়রা ব্যস্ত হয়ে বলল, না না, আপনাকে আর আসতে হবে না। জামাল শেখের সঙ্গে তার বাড়িতে দেখা হলো না বটে, তবে বিকালের দিকে দেরি করে ফেরি ছাড়ে বলে কিন্তু এখনো জামাল শেখের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েই যাচ্ছে। শ্রীদামের এই অযাচিত দাক্ষিণ্যের কথা আলোচনা করতে করতে রণজয়রা হাঁটতে লাগলো। রাস্তা ক্রমশই ভাঙাচোরা হয়ে উঠছে, বাড়িঘর আর চোখেই পড়ে না। দুপাশে শুধু ধান ক্ষেত। কে জানতো কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার দূরত্বে এমন অজপাড়া গাঁ আছে। আরও কিছু দূর গিয়ে ধান ক্ষেত শেষ হলো বটে, তবে রাস্তাও আর রইল না। ভাঙাচোরা গড়ানে ঢালু পথ ধরে চলতে চলতে তারা দামোদরের ধারে এসে পড়ল। কিন্তু কোথায় ফেরিঘাট? অন্ধকার গাঢ় হয়ে উঠেছে চতুর্দিকে, জনমানব নেই। দুজনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ভালো করে ঠাহর করে দেখে এদিক ওদিকে পোড়া ছাই, আধ পোড়া কাঠ, ভাঙা হাঁড়ি। আরে এ তো শ্মশান। এইরকম কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় কতক্ষণ চলতো কে জানে। ভাগ্যক্রমে একদল শ্মশান যাত্রী এসে পড়ায় তারা হাঁপ ছেড়ে বাঁচল। তাদের কাছে জিজ্ঞেস করে জানা গেল রণজয়রা একদম উল্টো দিকে এসে পড়েছে। শ্রীদাম মণ্ডল এই রাস্তা দেখিয়ে দিয়েছে শুনে তারা খুব অবাক হলো। সেই দলেরই একজন লোক তাদের এগিয়ে দিল ফেরিঘাটের দিকে। আজ আর ফেরা যাবে না, শেষ খেয়া চলে গিয়েছে বেশ কিছুক্ষণ আগে। ফেরিঘাটের কাছে একটা পুজোর দালান আছে, সেখানে রাত কাটানোর একটা চলনসই ব্যবস্থা আছে। রাতটা সেখানে কাটিয়ে ভোরের প্রথম খেয়া ধরে নদী পেরিয়ে বাস ধরে স্টেশনে পৌঁছলেই কলকাতা যাওয়ার অজস্র ট্রেন পাওয়া যাবে। এছাড়া আর কোনো রাস্তা নেই। নিরুপায় রণজয় ও সমিত তাই করতে বাধ্য হলো। পুরো ঘটনাটা রামদা গালে হাত দিয়ে খুব মনোযোগ দিয়ে শুনছিল। মাঝখানে একটাও প্রশ্ন করেনি বলে আমরাও যেন রণজয় ও সমিতের সঙ্গে বর্ধমানের
কোনো গণ্ডগ্রাম সেহারায় চলে গিয়েছিলাম। এবার রামদা পা নামিয়ে সোজা হয়ে বসে বলল, তা আপনারা এখন কি চান? সমিত বলল, আপনাকে ফি দিয়ে কাজ করতে বলবো এমন সামর্থ্য আমাদের নেই। তবে আপনি বললেন রহস্য সন্ধান আপনার নেশাও বটে, তাই আপনি যদি এই ব্যাপারে একটু আলোকপাত করতে পারেন তাহলে ইতিহাসের এক বহুমূল্য দলিল উদ্ধার করা সম্ভব হতে পারে। কতদূর কি করতে পারবো জানি না। কলকাতায় এই দুটো ফোন নাম্বারে আমাকে পাবেন। এই বলে রামদা তাদের মণি জেঠু ও টপ্পাদের ফোন নাম্বার লিখে দিল কার্ডের পিছনে। তারপর বলল, আমাকে ফোন করে যোগাযোগ করে আসবেন। লে মুয়ের লেখা যে বিদেশি জার্নালে বেরিয়েছে সেটা আমার চাই। হাওড়ায় পরস্পরের সঙ্গে করমর্দন করে আমরা বিদায় নিলাম। রামদা এবার জেঠুর বাড়িতে থাকবে, সেই রকমই কথা আছে। এদিকে নতুন কেস এসে গেল। এখন রামদা এটা নিয়ে উঠে পড়ে লাগবে, অথচ টপ্পা থাকবে না, তাও কি হয়? জেঠুকে টপ্পা বলল, মা বাবাদের বলো এখন থেকে আমি কদিন কলেজ স্ট্রিটেই থাকবো। পুজোর ছুটি চলছে, অতএব অসুবিধা কিছু নেই। রামদা ও জেঠুর সঙ্গে আড্ডার ফাঁক ফোকরে আমি যে আমার পড়াশোনাটা করে নেব এই বিশ্বাস আমারও যেমন আছে আমার বাবা মারও তেমন আছে। দুপুরবেলা খাওয়ার পর রামদা জেঠুর বসার ঘরের কার্পেটের ওপর ফোনটা এবং ফোনের ডিরেক্টরিটা কোলের কাছে নিয়ে আসন পিড়ি হয়ে বসলো। ফোনের বইটা ওল্টাতে ওল্টাতে বলল, একটু মগজ খাটাও তো টপ্পা বাবু। স্টিফেনের বর্ণনা শুনে তাকে কোন জাতের সাহেব বলে মনে হয়? কোন জাতের সাহেব বলতে কি তুমি কোন ক্লাসের বোঝাতে চাইছো? এক্স্যাক্টলি। খুব হাইফাই বলে তো মনে হয় না। তাহলে কি আর ওই গণ্ডগ্রামে এইরকম ভাবে যেতে পারে? পারে, যদি তাগিদ বড়ই প্রবল হয়। হিপি টাইপের সাহেবগুলো গ্রামগঞ্জে কেমন অক্লেশে ঘোরে দেখিসনি? আমরাও অমনভাবে থাকতে পারবো না। ওরা যেভাবে বাউলের বা লোকাল সাধু সন্ন্যাসীদের আখড়ায় থাকে। আবার গবেষণার জন্যও আমি বেশ কিছু বিদেশিদের দেখেছি দূর দূরান্তের গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে। এখন বার করতে হবে এই স্টিভেন সাহেবটি এর মধ্যে কোন জাতের। তোমার কি মনে হয় স্টিভেনের সঙ্গে সিরাজউদ্দৌলার ডায়েরির কোনো সম্পর্ক আছে? অতি অবশ্যই আছে, নয়তো মণ্ডলের পোষ এটা চেপে গেল কেন? আর রণজয়দেরই বা অত নাস্তানাবুদ করলো কেন? সত্যি শ্রীরাম মণ্ডলের এরকম ব্যবহারের কোনো মাথামুন্ডু নেই। যথেষ্ট আছে। ও চায়নি রণজয়রা সময় মতো ফেরিঘাটে পৌঁছক। দৈবাত ওদের জামাল শেখের সঙ্গে দেখা হয়ে যাওয়াটাও মণ্ডলের ঘোরতর অপছন্দ বোঝা গেল। আর একটা কারণ হতে পারে রণজয়দের আটকে রেখে স্টিভেনকে কিছুটা বাড়তি সময় দেওয়া। এটা আমার অনুমান, নাও হতে পারে। স্টিভেনকে কি করে খুঁজে বার করবে? হোটেলগুলো ছাড়া তো কোনো রাস্তা দেখছি না। টপ্পা ডিরেক্টরি দেখে নাম খুঁজে ডায়ালিং শুরু করলো। রিং করা মাত্র রিসিভার রামদার হাতে দিচ্ছে। রামদা বলল, তাজ, গ্র্যান্ড এইগুলো বাদ দিতে পারো। তার পরের ধাপের হোটেলগুলোতে আগে চেষ্টা করো। এগুলোতে না পেলে নিউ মার্কেট এরিয়ার হোটেলগুলোতে দেখতে হবে। যদি স্টিভেনকে না পাও তাহলে কি হবে? তাহলে অন্য লাইনে চিন্তা করতে হবে। আমাদেরই জামাল শেখের সঙ্গে মোলাকাত করতে যেতে হবে। বুড়োকে কতদিন আর মেয়ের বাড়ি ফেলে রাখবে? অমনি মণ্ডল ভাইদেরও একটু বাজিয়ে দেখতে হবে। শুনেই টপ্পার মনটা আনন্দে লাফিয়ে উঠল। তার মানে স্টিভেনকে না পেলে রামদা তদন্ত বন্ধ করছেন না। আর সত্যি বরাত জোরে 3 নম্বর হোটেল কেনিলওয়ার্থে ডায়াল করতেই স্টিভেনের খোঁজ পাওয়া গেল। হোটেল রেজিস্টারে নাম আছে স্টিভেন, আমেরিকার নাগরিক। আপাতত এসেছিল বোম্বে থেকে। আসার কারণ লেখা আছে ব্যক্তিগত। কিন্তু দুঃখের কথা হলো তিনি 2 দিন হলো হোটেল ছেড়ে দিয়েছেন। কোথায় গিয়েছেন হোটেল কর্তৃপক্ষ জানে না। রামদা বলল, কাজ হবে না জানি, তবু আমার টেলিফোন নাম্বার হোটেল ডেস্কে দিয়ে রাখলাম। যদি স্টিফেন ফিরে আসে তবে অবশ্যই যেন যোগাযোগ করে। জেঠু বলল, ভালো ভালো হোটেলগুলো এই ধরনের সার্ভিস দিয়েই থাকে। মনে হয় স্টিফেনকে খবরটা দিতেও তো পারে। দেখাই যাক না কদিন। মুশকিল হচ্ছে স্টিফেনের মনোভাব গতিবিধি আমরা কিছুই জানি না। শহর ছেড়ে গিয়েছে কিনা সে খবর এক্ষুনি আমাদের এয়ারলাইন্সের সোর্স থেকে পাওয়া যাবে।
কিন্তু স্টিফেন সাহেব এই পশ্চিমবঙ্গের মধ্যেই কোথায় যে ঘুরে বেড়াচ্ছেন এবং কলকাতায় ফিরে আবার এই হোটেলেই উঠবেন কিনা কিছুই তো জানা নেই। যাকগে, এখন আর এসব নিয়ে ভাবতে পারছি না। এই বলে রামদা জেঠুর লাইব্রেরি থেকে তপনমোহন চট্টোপাধ্যায়ের পলাশির যুদ্ধের বইটা নিয়ে আরাম কেদারায় পা মেলে শুয়ে পড়ল। আমাকে বলল, সময় মতো এই বইটা আর পরেরটা পলাশির পরে বক্সার, এই দুটো বই পড়ে নিও। কোথায় লাগে ক্রাইম থ্রিলার, একবার ধরলে আর ছাড়তে ইচ্ছে করবে না। আমি আগেও পড়েছি, এ বারবার পড়ার মতো বই। বোঝা গেল রামদা নবাবী আমলের ইতিহাসটা আরো ভালো করে ঝালিয়ে নিচ্ছেন। পরদিন সকালে রণজয় ফোন করলো। রামদা এই বিষয়ে কি ভাবনা চিন্তা করছে জানবার জন্য। টপ্পা তো রণজয়ের কথা শুনতে পাচ্ছে না। রামদা বলল, এটাকে ঠিক কেসটা হাতে নিলাম বলা যাবে না, কারণ আমাকে কেউ নিযুক্ত করেনি, আর কেউ ফিও দিচ্ছে না। গাঁটের কড়ি খরচা করে লেগে পড়লাম, সে শুধু আমার নিজেরই কৌতূহল হচ্ছে বলে। আরে না না, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। মোহাম্মদ বেগের পরিবারেরই তো এখনো হদিশ মেলেনি, অতএব সবটাই হয়তো বুনো হাঁসের পিছনে ছোটা হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, কোনো নতুন তথ্য হাতে এলেই আমাকে জানাতে ভুলবে না কিন্তু। এই বলে রামদা তার স্পেশাল বেশ কথাটা বলে ফোন ছেড়ে দিল। এই বেশ কথাটা দিয়ে রামদা অল্প কথায় অনেক কিছু বুঝিয়ে দেয়। যেমন, রামদা বইটা কেমন? বেশ বেশ। প্রশংসা অর্থে বেশ কথাটা রামদা খুবই ব্যবহার করে। এখন আবার আচ্ছা অর্থে ব্যবহার হলো। কেউ যদি বলে আসি বা যাচ্ছি বা করছি, সেখানে সম্মতিসূচক অর্থে ব্যবহার হয়। রামদা নাকি তার দিদিমার কাছ থেকে বেশ কথাটার এমন নানা অর্থে ব্যবহার শিখেছে। রামদা মণি জেঠুকে বলল, চলুন মণিদা, মুর্শিদাবাদটা ঘুরে আসি। নবাবী আমলের হাল হকিকত জানতে গেলে মুর্শিদাবাদটা মাস্ট। নবাবী আমলের বাংলার রাজধানীটা কি টপ্পার দেখা আছে? না। মণিদা, আপনি দেখেছেন? সে অনেক দিন আগে বহরমপুরে কি একটা কাজে গেছিলাম, খুব তাড়াহুড়ো করে হাজারদুয়ারি দেখেছিলাম। কিছুই প্রায় মনে নেই, এই হাজারদুয়ারির কাটা মোটা ছাড়া। তবে চলুন বেরিয়ে পড়া যাক, রথ দেখা হবে, আবার কলা বেচাও হবে। ঠিক হলো, জেঠু গাড়ি হোটেল সব ঠিক করবে। রামদা তার কলকাতার অফিসে গিয়ে কয়েকটা অন্যান্য কাজ সারবে ও টপ্পা পলাশির যুদ্ধ বইটা পড়ে মুর্শিদাবাদের পত্তন, মুর্শিদকুলি খাঁ, আলিবর্দী খাঁর রাজত্ব ও সিরাজউদ্দৌলার পতন সম্বন্ধে একটা ধারণা করে রাখবে। পরদিন জেঠু প্রচণ্ড উত্তেজিত হয়ে টেলিফোন করলো দুপুর 2টো নাগাদ। স্টিফেনের খোঁজ পাওয়া গেছে অপ্রত্যাশিতভাবে। শুধু খোঁজ নয়, জেঠু ভদ্রলোককে নিয়ে বাড়িতে আসছে সন্ধেবেলা। রামদাকে ফোন করে বলতেই সে বলল, জানি, মণিদা আমাকে আগেই খবর দিয়েছে। কি করে খোঁজ পাওয়া গেল? গিয়ে বলছি। রামদার সংক্ষিপ্ত উত্তরে কিছুই বোঝা গেল না। কৌতূহলে ছটফট করতে লাগলাম। হাতে পলাশির যুদ্ধের মতো এইরকম রোমহর্ষক বই না থাকলে সময়টা কাটানো মুশকিলই হতো। জেঠু আসবার আগেই রামদা এলো। স্টিফেন নাকি কোনো এক প্রকাশকের কাছে নবাবী আমলের রীতিনীতি বিষয়ে কোনো একটা বিশেষ বই খুঁজছিল, যেটা বহুদিন ছাপাই হয়নি। সেই প্রকাশক ভদ্রলোক জেঠুর পরিচিত হওয়ার সুবাদে জেঠুকে স্টিফেনের নাম করে ফোন করেন জানবার জন্য জেঠুর সংগ্রহে বইটা আছে কিনা। জেঠুর কাছে বইটা নেই, কিন্তু সে কথা ভদ্রলোককে না বলে জেঠু স্টিফেনকে সন্ধে 6টায় দোকানে আসতে বলে দিয়েছে। জেঠুর বাড়ির নিচেই অফিস এবং দোকান। স্টিফেন আসা মাত্র তাকে নিয়ে জেঠু ওপরে উঠে এলো। সবার সঙ্গে আলাপ পরিচয়ের পালা সাঙ্গ হলে রামদা বলল, আমার এই ভাইটিকে নবাবী আমলের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য আমরা আগামীকাল মুর্শিদাবাদ যাচ্ছি। তোমারও তো এই ব্যাপারে আগ্রহ আছে, জেনে খুব ভালো লাগলো। জেঠু বলল, তুমি যে বইটা খুঁজছো সেই বইটা নেই, তবে আমার সংগ্রহে নবাবী আমলের ওপর আরো নানা রকম বই আছে, তুমি দেখতে পারো। তারপর বই দেখতে দেখতে নানা বিষয়ে কথা বলতে বলতে স্টিফেনের সঙ্গে দিব্যি ভাব জমে উঠল। ওকে একবার বলাতেই রাতে ও খেয়ে যেতে রাজি হয়ে গেল।
রামদা গল্পের ফাঁকে ফাঁকে বিভিন্নভাবে প্রশ্ন করাতে স্টিভেনের বিষয়ে যা জানা গেল তা হলো সে বস্টন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র। তার গবেষণার একটা ছোট অংশে বাংলাদেশের সপ্তদশ অষ্টাদশ শতাব্দীর রাজনৈতিক এবং সামাজিক অবস্থার বিষয়টা প্রয়োজন। সেই জন্য সে ভারতবর্ষে এসেছে। কলকাতা এসে কেনিলওয়ার্থে উঠেছিল, মাঝখানে একদিনের জন্য বর্ধমান গিয়েছিল, আপাতত পার্ক সার্কাসের একটা গেস্ট হাউসে আছে। স্টিভেন বলল, আমার ভ্রমণ সূচির মধ্যে মুর্শিদাবাদ তো আছেই, কিন্তু আমি কদিন পরে যাব ভেবেছিলাম। এখন তোমরা যাচ্ছ শুনে আমার তোমাদের সঙ্গে যেতে ইচ্ছে করছে। জেঠু বলল, তুমি অনায়াসেই আমাদের সঙ্গে আসতে পারো, আমরা একটা বড় সড়ো গাড়ি ভাড়া করেই যাচ্ছি, অতএব ইউ আর মোস্ট ওয়েলকাম। রামদা বলল, আমরা অবশ্য জানি না তোমার কোনো অসুবিধা আছে কিনা, তোমার তো এদিকেও নিশ্চয়ই কাজকর্ম আছে। বর্ধমানে কি কাজের ব্যাপারে গিয়েছিলে নাকি? আর বলো না, একটা জার্নালে লে মুয়ার বলে একটা ভদ্রলোকের লেখায় সিরাজউদ্দৌলার ডায়েরির উল্লেখ পায়, তার খোঁজে গিয়েছিলাম বর্ধমান। কিছু সুবিধা হলো? না, লে মুয়ার লেখায় পড়েছি মোহাম্মদ বেগ নামে সিরাজের এক অমরাহ ডায়েরি নিয়ে বর্ধমানে চলে আসে। তাই গিয়েছিলাম, যদি তার বংশধরদের খোঁজ মেলে। পরিবারটার খোঁজ পাওয়া গেলেও এখন আর কেউ থাকে না ওই গ্রামে। বহুদিন হলো বোম্বে, দুবাই এইসব জায়গায় চলে গিয়েছে, বাড়ি জমিও বিক্রি করে দিয়েছে। ডায়েরির কথা কেউ শোনেও নি আর জানেও না। খুব আফসোসের কথা। তা আপনি তো ডায়েরির খোঁজেই এসেছিলেন, এখন কি করবেন? স্টিভেন বলল, ডায়েরি খোঁজা তো আমার কাজের একটা অংশ বলতে পারে, মূল কাজটা তো আর বন্ধ হচ্ছে না। নবাবী আমলের ওপর তথ্য সংগ্রহ করার কাজটা তো থেকেই যাচ্ছে। ডায়েরিটা পেলে খুবই সুবিধা হতো, হয়তো অনেক না জানা তথ্য উদ্ঘাটিত হতো। তা সত্যি, তাহলে এখন কি করবে? এবার জেঠু প্রশ্ন করে, আপাতত আপনাদের সঙ্গে মুর্শিদাবাদ ঘুরে আসি, আর কিছু না হোক হাজারদুয়ারি, মতিঝিল, লালবাগ এসব দেখে আসা যাবে। পরের দিন ওরা মুর্শিদাবাদের পথে রওনা দিল। টপ্পা ভেবেছিল স্টিভেন ওদের সঙ্গে যাবে না, ও নিশ্চয়ই এমন কিছু করবে যাতে রামদার তদন্তের কাজটা বেশ ইন্টারেস্টিং হয়ে ওঠে। ওর বুকটা সবসময় ঢিপ ঢিপ করছে, আর মনে হচ্ছে এইবার একটা কিছু ঘটবে, কিন্তু কিছুই ঘটছে না। স্টিভেনকে ইতিহাসের তথ্য সংগ্রহকারী এক নিরীহ গবেষক বলেই মনে হচ্ছে। জেঠুকে ফিসফিস করে সেই কথা বলতে জেঠু বলল, লে মুয়ের লেখা পড়ে যে কেউ কৌতূহলী হতে পারে, কিন্তু এক্ষেত্রে খটকাটা কোথায় বলতো? শ্রীদাম মণ্ডল? রাইট, ওদের ব্যবহারটা এমন অদ্ভুত হবে কেন? রামদা কিন্তু নির্বিকারভাবে বাইরের শোভা দেখতে দেখতে চলেছে। স্টিভেনকে নানা রকম প্রশ্ন করে প্যাঁচে ফেলে ও যে ওর পেট থেকে কথা বার করবে তার কোনো উদ্যোগই আমি দেখছি না। মুর্শিদাবাদে গঙ্গার ধারে একটা চমৎকার হোটেলে উঠলাম। এদিকটা শহর নতুন করে তৈরি হয়েছে বোঝাই যায়। যে কোনো ঐতিহাসিক শহরের মতো মুর্শিদাবাদেরও যেদিকে হাজারদুয়ারি ও অন্যান্য দ্রষ্টব্য বাড়িঘর, বাগান ইত্যাদি, সেই দিকটা বেশ পুরনো, কোথাও কোথাও বেশ ঘিঞ্জি। টপ্পা একেবারে মুগ্ধ হয়ে গেল। প্রাসাদের একটা অংশে এখন মিউজিয়াম করে দেওয়া হয়েছে। নবাবদের পোশাক, নাগরা, তলোয়ার, পাগড়ি দেখে টপ্পা চমকে গেল। এই সাইজের পোশাক, জুতো যে পরতে পারে তার দেহের আয়তন কতটা হতে পারে তা আমাদের মতো ছোট্টখাট্ট মানুষদের দেখা অভ্যস্ত চোখে কল্পনা করাই সম্ভব নয়। রামদা বলল, অস্ত্রশস্ত্রগুলো দেখ, তলোয়ারটা আমাদের বুক সমান, অথচ সিরাজউদ্দৌলা এটাকে কোমরে গুঁজতেন। ছোট ছোট হাত কামান, ওগুলোকে নিয়ে সৈন্য সামন্তরা যে কি করে যুদ্ধক্ষেত্রে ছোটাছুটি করত কে জানে। সবচেয়ে অবাক লাগলো নানা রকম চাইনিজ পোর্সেলিন প্লেট দেখে। এই প্লেটে নবাবরা খেতেন। একজন গাইডের মুখে শুনলাম খাবারে বিষ থাকলে প্লেট ফেটে যেত, আর একজন বলল রং বদলে যেত।
কোনটা ঠিক সেটা অবশ্য জানা গেল না। নবাবী আমলে নাকি বিষের প্রয়োগ প্রায় শিল্পের পর্যায়ে চলে গিয়েছিল। প্রাসাদের অলিতে গলিতে, পানশালায়, উন্মুক্ত দরবারে কতভাবে যে বিষ প্রয়োগে হত্যা হতো সে কথা ইতিহাসে পাওয়া যাবে না। আমি একটু বিস্তারিতভাবে বিষের কথা বললাম, কারণ আমার এই গল্পেও বিষ আসবে পরে অন্যভাবে। বলতে ভুলে গেছি, টপ্পাদের এই দ্রষ্টব্য দেখে বেড়ানোর দলে কিন্তু স্টিভেন নেই। টপ্পারা ধীরে সুস্থে ইমামবাড়া, হাজারদুয়ারি, হিরাঝিল, সিরাজউদ্দৌলার বিধ্বস্ত প্রাসাদ, জগৎ শেঠের কুঠি, কাটরা মসজিদ ইত্যাদি আরও নানা জিনিস একটা অটো ভাড়া করে দেখে বেড়াতে লাগলো। রামদা আগেই বলে দিয়েছিল 5 ঘন্টার মধ্যে বুড়ি ছুঁয়ে চলে যেতে হবে এমন কোনো কথা নেই। যেভাবে যতটা সময় নিয়ে যার দেখতে ভাল লাগবে সে সেভাবেই দেখবে। আগে থেকেই ঠিক হয়েছিল কাছাকাছি জায়গাগুলো অটো করে ঘোরা যাবে। সরু সরু রাস্তায় সবাইকে চমকে দিয়ে টাটা সুমো নিয়ে ঘুরবার কোনো দরকার নেই। টপ্পার অবশ্য মনে হচ্ছিল একটা টাঙ্গা নিলে ভালো হতো। টাঙ্গায় চড়ে ঘোরার মধ্যে বেশ একটা নবাবী ব্যাপার আছে। প্রথম দিন হাজারদুয়ারি, 18 ফুট লম্বা বাচ্চেওয়ালি কামান, বড়া ইমামবাড়া, জগৎ শেঠের কুঠি দেখে জাফরগঞ্জ দেউড়িতে ওরা এলো। এইখানেই বিশ্বাসঘাতক মির্জাফরের বাড়ি ছিল বলা হলো, কারণ সে বাড়ির কিছুই অবশিষ্ট নেই। একই চত্বরে মির্জাফরের ছেলে মিরনের বাড়ি। এখানেই সিরাজউদ্দৌলা মিরনের হাতে খুন হন। সেই থেকে এই জায়গাটার নাম নিমকহারাম দেউড়ি। জেঠু বলেছে, যাত্রা নাটকে সিরাজউদ্দৌলাকে ফুলিয়ে ফাঁপিয়ে যেমন মহান করে দেখানো হয় সেটা একেবারেই ঠিক নয়। সিরাজউদ্দৌলা মোটেও সুবিধার লোক ছিলেন না। তবু মাত্র 25 বছর বয়সে অমন অসহায়ভাবে নৃশংস মৃত্যুর কথা সদ্য পড়েছে বলে নিমকহারাম দেউড়ি দেখে টপ্পার মন খারাপ হয়ে গেল। সারাদিন ঘুরে বিকালবেলা হোটেলে ফিরে জানা গেল তখনও স্টিভেন ফেরেনি। রামদা বলল, বহরমপুর কলেজের ইতিহাসের অধ্যাপক, আরবি ফার্সি ভাষায় সুপণ্ডিত সৈয়দ মির্জার খোঁজ খবর নিয়ে এসেছি কলকাতায় থাকতেই। ওর সঙ্গে ফোনে কথাও হয়েছে। আজ সন্ধ্যের পর যাব দেখা করতে। আমরাও থাকবো তো তোমার সঙ্গে? রামদা মাঝে মধ্যেই টপ্পাদের বাদ দেওয়ার চেষ্টা করে, তাই এই প্রশ্ন। নিশ্চয়ই। সেই সময়কার ইতিহাস নিয়ে উনি যা জানেন শুনলে একটা রোমাঞ্চকর উপন্যাসও লজ্জা পাবে। কথার ফাঁকেই স্টিভেন এসে ঢুকলো। সে একদিনই সমস্ত দ্রষ্টব্য স্থান দেখে এসেছে, সেই জন্য অত্যন্ত ক্লান্ত। সে টপ্পাদের জিজ্ঞেস করলো, তোমরা কোথাও বেরোচ্ছ নাকি? কিছু বলবার আগেই রামদা বলল, এখানে কাঁসার বাসন খুব বিখ্যাত, আমরা তাই কিনতে যাচ্ছি। টপ্পা একটু অবাক হলো, কারণ রামদা স্টিভেনকে সত্যি কথাটা বলল না। গোলমেলে লাগছে, অথচ সে যে কোনো তথ্য গোপন করছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। আসলে আদৌ কোনো গোলমাল আছে কিনা তারই ঠিক নেই। তবু টপ্পা যথারীতি একজনকে ভিলেন বানিয়ে বসে আছে। রামদা স্টিভেনকে জিজ্ঞেস করলো, তোমার কাজ হয়ে গেল এত তাড়াতাড়ি? সেই ডায়েরির খোঁজ পেলে? ফেলে কি আর চুপচাপ বসে থাকি? তোমাদের তো বললামই, আমি এবার দিল্লি হয়ে ফেরত চলে যাব। সেই জন্য এখানে আর সময় নষ্ট করে লাভ নেই। আমি ভাবছি কালই কলকাতা ফিরে যাব। রামদা খুব ক্যাজুয়াল ভঙ্গিতে জিজ্ঞেস করলো, মোহাম্মদ বেগের পরিবার সম্বন্ধে এক্স্যাক্টলি কি শুনেছিলে বলো তো? ওদের পরিবারের তো আর কেউ থাকে না বললে। হ্যাঁ, ওই বর্ধমান ট্রিপটা এখনো কাজেই লাগলো না। আমি স্থানীয় লোকজনদের জিজ্ঞেস করে ওখানকার সবচেয়ে বয়স্ক একজন বৃদ্ধ ভদ্রলোকের সঙ্গে দেখা করি। অত বৃদ্ধ বলছো, স্মরণ শক্তি ঠিক আছে তো? কি বলতে কি বলেছেন? বৃদ্ধ বটে, কিন্তু বেশ শক্তপোক্ত। তার কাছে যা শুনি তাতে বুঝতে পারি তার ছেলেবেলায় দেখা গিয়াসউদ্দিন দাদার কথা মনে আছে, যিনি বেঁচে থাকলে এখন প্রায় ওই 150 বছর বয়স হতো। নবাবী আমলের মস্ত তরোয়াল ছিল গিয়াসউদ্দিন দাদার বাড়িতে। বুড়ো শুনেছে তার বাবা ঠাকুরদার কাছে ওখানকার যত মুসলমান পরিবার লতায় পাতায় সবই ওই গিয়াসউদ্দিনদেরই আত্মীয়। গিয়াসউদ্দিনের বসত বাড়ি বলতে কিছু নেই? মূল বংশধারার ছেলেরা কেউ দুবাই, কেউ আমেরিকা চলে গিয়েছে।
কেউ আর নদী পেরিয়ে কাঁচা রাস্তা ঠেঙিয়ে আসতে চায় না। এদিকে বাড়িও ভেঙে পড়ছিল। বছর 10 আগেই বিদেশে বসেই ব্যবস্থা করে জমি বিক্রি করে দিল। সেখানে এখন মাদ্রাসা হয়েছে, ডায়েরির কোনো চিহ্ন মাত্র নেই। রামদা বলল, খুবই দুঃখের কথা। এত দূর এলে অথচ কোনো লাভই হলো না। স্টিভেন একেবারে উড়িয়ে দিল, কতবার কত রকম খবর পেয়ে এদিক ওদিক গিয়েছি, কত সময় পয়সা নষ্ট হয়েছে, আবার কৃতকার্যও হয়নি তা নয়। টপ্পাদের দেরি হয়ে যাচ্ছিল বলে স্টিভেনের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। ভাগ্যিস ওদের সঙ্গে কাঁসার বাসনের দোকান দেখতে যেতে চায়নি। রামদা যে তাহলে কি বলে ওকে কাটাতো কে জানে। রাস্তায় বেরিয়ে উসখুস করে রামদাকে টপ্পা জিজ্ঞেস করেই ফেলল, স্টিভেন কেন বলল না ও শ্রীরাম মণ্ডলদের বাড়িতে ছিল? ও এমনভাবে বলল যেন জাস্ট গিয়ে কথাবার্তা বলে চলে এসছে। রামদা আমার কথাটা পাত্তাই দিল না। বলল, ওটা বলার মতো কথা নয় বলে আমরাই কি জিজ্ঞেস করেছি? প্রশ্নোত্তরের পর্বটা তুমি কদিনে সেরেছ? ওখানে কোথায় রাত্রিবাস করলে? যতটুকু জিজ্ঞেস করেছি ও তাই বলেছে। বরং আমার মনে হয় না কোনো তথ্য গোপন করেছে। ওসব ছাড়, এখন দেখা যাক মির্জা সাহেব কি বলেন। সৈয়দ মির্জাকে দেখেই মনে হলো খানদানি মুসলিম। বনেদি কায়দায় আমাদের কুর্নিশ করে বসবার ঘরে নিয়ে গেলেন। জেঠু বলল, অভ্যর্থনার কায়দাটা দেখলি তো, কেমন ইলাবোরেট। আমাদের মতো হাতটা বুকের কাছে কোনো রকম তুলেই নামিয়ে এনে দায় সারা গোছের নমস্কারের মতো নয়। টপ্পা ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে বাড়িটার সাজসজ্জা দেখতে লাগলো। বাড়িটা যে খুব পুরনো তা মনে হলো না, কিন্তু এর এক একটা আসবাব, গালচে, ছবি এসব যেন নবাবী আমলটাকে ফিরিয়ে এনেছে বলে মনে হয়। সৈয়দ মির্জা রামদাকে উদ্দেশ্য করে বলল, আপনার মেলগুলো বোধহয় এসে গিয়েছে। আপনি চাইলে ভেতরের ঘরে গিয়ে ওগুলো দেখে নিতে পারেন, ততক্ষণ আমি এদের দেখাশোনা করি। রামদা খুব বিনয়ের সঙ্গে বলল, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব। কলকাতা ছাড়বার আগে মেলগুলো পাঠিয়ে এসেছিলাম। অনেক কিছু নির্ভর করছে এই মেলগুলোর উপর। আপনার সাহায্য ছাড়া এটা কোনোভাবেই সম্ভব হতো না। রামদাকে কম্পিউটারের ঘরটা দেখিয়ে দিয়ে মির্জা সাহেব টপ্পাদের সামনে এসে বলল, কেমন লাগছে মুর্শিদাবাদ? খুব ভালো। আমি তো জানতামই না এখানে যে এত রকম দেখার জায়গা আছে। মুর্শিদাবাদের প্রত্যেকটা ইটের একটা গল্প আছে, তা জানো? আপনারা কি এখানে বরাবরই আছেন? জেঠু প্রশ্ন করে। একদম গোড়া থেকে। মুর্শিদ কুলি খাঁ যখন ঢাকা থেকে রাজধানী তুলে সেকালের ব্রহ্মপুরে এলেন, পরে তারই নামে এই জায়গার নাম হলো মকসুদাবাদ, আরও পরে মুর্শিদাবাদ। তখন তার সঙ্গেই তার বিশ্বস্ত কয়েকজন ওমরাহের মধ্যে আমার পূর্বপুরুষও ছিল। তারপর কত ঘটনা ঘটে গিয়েছে, ইতিহাস কিংবদন্তি মিলেমিশে একাকার। আমাদের আদি বাড়ি ধূলিসাৎ হয়ে গিয়েছে কবে। এ বাড়িতে আমরা আছি সেও 100 বছর হয়ে গেল। টপ্পা একেবারে অবাক হয়ে গেল। এখানে তো 100-200 বছরের কমে কেউ কথাই বলে না। এই সময় রামদা কতগুলো কাগজ হাতে কম্পিউটারের ঘর থেকে বেরিয়ে এলো। কাগজগুলো ছোট হাত ব্যাগটাতে ভাঁজ করে ঢুকিয়ে রাখতে রাখতে জিজ্ঞেস করলো, কলকাতা থেকে ফোনে আমি যে কতগুলো তথ্য জানতে চেয়েছিলাম, আপনি কি সেগুলো জানতে পেরেছেন? হাজারদুয়ারের লাইব্রেরি, বই আর পাণ্ডুলিপি ঘেঁটে যা জানতে পেরেছি তা আপনাকে বলছি। আপনার কত দূর কাজে লাগবে তা জানি না। মোহাম্মদ বেগ সিরাজউদ্দৌলার ডায়েরি সহ বর্ধমানের দিকে চলে গিয়েছিলেন। সেই দলের সঙ্গে জাদু পৌঁছিলেন। মোহাম্মদ বেগ বর্ধমানে জমিদারির পত্তন করলেও মুর্শিদাবাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। মীর জাফর ইংরেজদের খাঁই মেটাবার জন্য ধনী ওমরাহদের চাপ দিয়ে টাকা আদায়ের চেষ্টা করত। এই রকম একটা তালিকায় মোহাম্মদ বেগের নাম আছে। পরবর্তী নবাব মীর কাসেমের সময়েও দেখেছি মোহাম্মদ বেগের বাগান ব্যবহার করা হয়েছে। আরও পরে ইংরেজ আমলের একটা শিকার পার্টির খরচ বহন করেছে ঈশা বেগ নামে এক ব্যক্তি।
তারই লেখা চিঠিতে সে আবেদন জানিয়েছে মোহাম্মদ বেগের ধনরত্ন কিছুই নাকি অবশিষ্ট নেই, অতএব এই সামান্য টাকা নিয়েই হুজুর যেন সন্তুষ্ট থাকেন। রামদা বলল, ওই রাজনৈতিক ডামাডোলে মুর্শিদাবাদ মোটেই নিরাপদ ছিল না। তা সত্ত্বেও বেগ পরিবার অত দূরে চলে গিয়েও কেন যে মুর্শিদাবাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারল না, সেটাই আশ্চর্য। মির্জা সাহেব বললেন, সেই সময় মুর্শিদাবাদের অবস্থা কেমন হয়েছিল শুনুন। মির্জাফরের অতুচির নবাব হওয়ার স্বাদ ছিল, নবাবি হাতে পাওয়ার পরে কিন্তু সে ইচ্ছে আর রইল না। অশক্ত এবং বৃদ্ধও হয়ে পড়েছিল। এদিকে তার ছেলে মিরনের অত্যাচারে সবার নাভিশ্বাস উঠে গেল। ভাবতে পারেন, মিরন যখন মারা যায় তার কামিজের পকেটে 300 আমির ওমরাহের নামের তালিকা পাওয়া গিয়েছিল, যাদের সে এক এক করে খুন করবে বলে মনস্থ করেছিল। এই সব গোলমালের মধ্যে ইংরেজ ক্রমশই বাংলার মাটিতে তাদের আসন পাকা করে ফেলছিল, আর ইংরেজের হাত ধরে মুর্শিদাবাদের রাজনীতিতে শক্তিশালী হয়ে উঠেছিল সিরাজের মাসি মেহেরুন্নিসা ওরফে ঘোষেটি বেগম। এর কিছু পেটোয়া আমরাহের মধ্যে ঈসা বেগের নাম পেয়েছি। সে যে আপনার মোহাম্মদ বেগেরই আত্মীয়, এতে কোনো ভুল নেই। মতিঝিলের পাড়ে ঘসেটি বেগমের প্রাসাদের কাছাকাছি নিরাপত্তার কারণেই এইসব ওমরাহ অনেক বাড়ি বানিয়েছিল। ঈসা বেগকে শেষ জীবনে পীর আখ্যা দেওয়া হয়, কারণ শেষ জীবনে সে দরজা বন্ধ করে শুধু কোরআন পড়ে কাটাতো। মারা যায় অবশ্য কি এক দুরারোগ্য অদ্ভুত চামড়ার অসুখে। এই তথ্যটা আবার পাই এখানকার বড় মাদ্রাসার পীরদের পরিচয় দেওয়া একটা সংক্ষিপ্ত তালিকা থেকে। ঈসা বেগ আবার তার অদ্ভুত আচরণের জন্য বিখ্যাত হয়ে আছে, তা জানেন? কিরকম? রামদা জিজ্ঞেস করল। তিনি দরজা বন্ধ করে ধর্মগ্রন্থ পাঠ করার সঙ্গে সঙ্গে পারিবারিক বংশ তালিকা রচনা করেন, নিজেই তা বাঁধাই করেন এবং সেই বংশনামা ওর গোরস্থানে রেখে দেওয়ার নির্দেশ দিয়ে যান। আশ্চর্য তো! দেখা গেল রামদার ভ্রু কুঁচকে উঠেছে। একটু চুপ করে থেকে সে বলল, আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো। আপনি শুধু আমার সঙ্গে ফোনে কথা বলে এতটা পরিশ্রম করেছেন, ভাবা যায় না। সৌম্য চেহারার সঙ্গে মির্জা সাহেব দাড়িতে হাত বুলিয়ে হেসে বললেন, আপনি যতটা পরিশ্রম ভাবছেন আমার কিন্তু ততটা হয়নি। সারা জীবন এইসব নিয়েই আছি বলে কোথায় কি পাওয়া যাবে তা আমার ভালোই জানা আছে। নবাবী আমলের উপর খুঁটিনাটি তথ্য জানতে অনেকেই আপনার মতো আমার দ্বারস্থ হয়। রামদা প্রশ্ন করে, ঈসা বেগের ঘরবাড়ি কি এখনো অবশিষ্ট আছে? তা বলতে পারবো না। অমন সুন্দর ঝিলটা একটা ইঁদো পুকুরে পরিণত হয়েছে। দরজা জানলাহীন ভাঙাচোরা বাড়িঘর, মসজিদ, অসংখ্য গোরস্থান আছে মতিঝিল অঞ্চলে। আর আছে অজস্র জনশ্রুতি। যক্ষের ধন নাকি আজও সঞ্চিত হয়ে আছে ওইসব ধ্বংসাবশেষের মধ্যে। লোভে পড়ে প্রাণ দিয়েছে কত লোক। তবে আপনার ওই ঈসা বেগের সমাধিটুকুই মোটামুটি অক্ষত। টপ্পাড়া সৈয়দ মির্জাকে ধন্যবাদ জানিয়ে বাদাম, পেস্তা, কেশর দেওয়া দারুণ শরবত খেয়ে বিদায় নিল। রামদা বলল, এর অপভ্রংশ হলো এখনকার ঠান্ডায়। রাতে টপ্পার নবাবিখানা খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু হোটেলে মাটন আকবরি বলে যে স্পেশাল পদটা পাওয়া গেল সেটা আমাদের রোজকার মাংসের ঝোল ছাড়া কিছুই নয়। রাতে শোয়ার সময় টপ্পা রামদাকে জিজ্ঞেস করলো, ইমেলে তুমি কি জেনেছ আমাদের বলবে না? কাল বলবো, এমন কিছু গোপন ব্যাপার নয়। এখন ঘুম পাচ্ছে, শুয়ে পড়। পরদিন সকালবেলাতেই স্টিভেন টপ্পাদের কাছে বিদায় নিয়ে চলে গেল। টপ্পারা টোস্ট, অমলেট, কর্নফ্লেক্স এবং কফি খেয়ে বাকি যা ছিল দেখতে বেরোলো। রামদা জেঠুকে বলল, আজ আর অটো নয়, আমাদের গাড়িটা নিয়ে বেরোতে হবে, কারণ হোটেল থেকে মতিঝিল, সৈদাবাদ, কাসিমবাজার, রাজবাড়ি এগুলো একটু দূরে। আজ আর অত নষ্ট করার মতো সময় নেই। মতিঝিলের আকৃতি ঠিক ঘোড়ার খুঁড়ের মতো। টপ্পা আশা করেছিল আরও অনেক ট্যুরিস্ট থাকবে, সেরকম কাউকে দেখতে পাওয়া গেল না।
ঘসেটি বেগমের প্রাসাদ, সাংহি দালান যে একদিন খুবই সুন্দর ছিল তা তার ভাঙাচোরা থাম, রেলিং, বারান্দা এসব দেখলে বোঝা যায়। এখানে খুব ধুমধাম করে ক্লাইভের সংবর্ধনা হয়েছিল। আরও পরে ইংরেজের রেসিডেন্সি বসেছিল এই সাংহি দালানে। আজ তার দুর্দশা দেখে কষ্টই হয়। টপ্পা আর জেঠু ঘুরে ফিরে জায়গাটা দেখছে আর এসবই বলা বলি করছে। হঠাৎ খেয়াল হয় আশেপাশে রামদাকে তো দেখা যাচ্ছে না। জেঠু বললেন, এবার আমার আর তোর গোয়েন্দাগিরি করাই হলো না। গোয়েন্দাগিরির কিছুই নেই এর মধ্যে। স্টিভেনও যে ডায়েরিটা খুঁজছে তা তো সে গোপনই করলো না একবারও। এত তাড়াতাড়ি হাল ছেড়ে চলে গেল কেন তাহলে? ও নিজেই তো বলেছে পার্ট অফ দ্য জব। ওর নিশ্চয়ই অন্য কোনো কাজ আছে আরো। তবে শ্রীদাম মণ্ডলদের ব্যবহারটা সত্যিই সন্দেহজনক। রামদাই বা ইমেলে কি খবর পেল কে জানে। জেঠুর মনের খুঁতখুঁতুনিটা আর যায় না। রামদার আড়ালে টপ্পা মন খুলে তার সন্দেহ খটকাগুলো নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিল। জেঠু বলল, দেখ টপ্পা, আজকাল কম্পিউটারের দৌলতে কারো বিষয়ে খুব তাড়াতাড়ি খবর বার করা একেবারে জলভাত। স্টিভেন আসল না জাল সেটা অন্তত 1 মিনিটেই জানা যায়। বোঝা গেল নাগরের জাল ডেভিড ফোর্ডের কথা জেঠুর মনে পড়ে যাচ্ছে। সেও বিদেশি ছিল, এও বিদেশি। অত দূর থেকে এরা ভারতবর্ষে আসে, সবাই যে খুব সৎ উদ্দেশ্যে আসে তা নয়। টপ্পা হঠাৎ প্রাসাদের ভাঙা জানলা দিয়ে দেখে রামদা দূরে জঙ্গলের মধ্যে একজন দাড়িওয়ালা সাধুর মতো চেহারার লোকের সঙ্গে কথা বলছে। টপ্পা জেঠুকে সেটা বলতেই জেঠু বলল, চল তো শুনি কি বলছে। ঝোপঝাড় ভেঙে রামদার কাছে পৌঁছে দেখি সেখানে চারিদিকে ভাঙাচোরা ধ্বংসস্তূপের মধ্যে অপেক্ষাকৃত ভালো একটা মসজিদের কাঠামো রয়েছে। ঠিক মাঝখানে মোটামুটি আস্ত একটা ঘরের মধ্যে চারিদিক দড়ি দিয়ে ঘেরা একটা জায়গায় ঝলমলে কাপড় দিয়ে ঢাকা কোনো পীরের কবর। সাধারণত এইসব মাজারের চেহারা যেমন হয় তেমনই। এর পাশে সিমেন্টের জাপটি করা বক্সের মধ্যে জীর্ণ চেহারার লাল মলাটের আর একখানা বেশ বড় সড়ো চেহারার বই। টপ্পা উত্তেজনায় জেঠুর হাত চেপে ধরে বলে, এইটাই তার মানে ঈশা বেগের সমাধি? জেঠু বলল, তাই তো মনে হচ্ছে। টপ্পার বইটাতে হাত দিয়ে দেখতে খুব ইচ্ছে করছিল। বেগ পরিবারের বংশতালিকার তেমন গুরুত্ব আছে কিনা জানা যায় না, তবে অত বছর আগে লেখা বলে একটা ঐতিহাসিক মূল্য তো নিশ্চয়ই আছে। কেমন অবহেলায় পড়ে আছে। ভাগ্যিস এটা চারিদিক ঘেরা বেশ পাকাপোক্ত ঘর, নয়তো বোধহয় নষ্টই হয়ে যেত। রামদা দেখি মৌলভীকে জিজ্ঞেস করছে, এই কবরস্থানটা অপেক্ষাকৃত আস্ত রইল কিভাবে? চারপাশের সবই তো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মৌলভী উত্তর দিলেন, চোর ডাকাতের দল গুপ্তধনের লোভে দেওয়াল ভেঙে ডালা দরজা পর্যন্ত উপড়ে ফেলেছে। এই মাজারটা আস্ত আছে এক কিংবদন্তির জেরে। এখানে উপদ্রব করলে নাকি মৃত্যু অনিবার্য। জায়গাটার বদনামের চোটে রাতে আর কেউ থাকে না। আমি সারাদিন থেকে সন্ধ্যেবেলা চিরাগ জেলে চলে যাই। রামদা চারিদিক ঘুরে ঘুরে গভীর মনোযোগ দিয়ে সবকিছু লক্ষ্য করলো। তারপর বলল, এদিকে সব দেখা শেষ তো? এরপর তোমরা তাহলে কাশিমবাজার রাজবাড়ি সৈদাবাদের দিকে চলে যাও। আমার একটা ছোট্ট কাজ আছে, সেটা সেরে আমি সোজা হোটেলে চলে যাব। টপ্পার খুবই ইচ্ছে করছিল রামদার সঙ্গে যেতে, কিন্তু সে নিজে থেকে নিতে না চাইলে সঙ্গে যাওয়ার কোনো উপায় নেই। প্রথমটা একটু মন খারাপ হলেও ঐতিহাসিক জায়গাগুলো এমন যে বেশিক্ষণ অন্যমনস্ক থাকবার উপায় নেই। সৈদাবাদে পৌঁছে জেঠু বলল, এটা খুবই পুরনো জায়গা। এককালে ফরাসিরা বাস করত বলে এর আর এক নাম ফরাসডাঙ্গা। টপ্পারা এরপর আরমানি গির্জা, কাশিমবাজার রাজবাড়ি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আদলে তৈরি বহরমপুর কৃষ্ণনগর কলেজ এইসব দেখে যখন হোটেলে ফিরল তখন বিকেল শেষ হয়ে সন্ধ্যা হতে আর বেশি দেরি নেই। রামদা আগেই ফিরে এসে খাটে শুয়ে শুয়ে পা নাচাচ্ছিল। টপ্পাদের দেখে বলল, তোমরা কি খুব ক্লান্ত?
খানিকটা বাদে আমি এক জায়গায় যাব, চাও তো আমার সঙ্গে আসতে পারো। শেষের কথাটা বিশেষভাবে টপ্পার দিকে তাকিয়েই বলল। অমনি উত্তেজনার চোটে টপ্পার ক্লান্তি ক্লান্তি সব কোথায় চলে গেল। রামদা তার উত্তেজনা লক্ষ্য করেই বলল, সেখানে কিন্তু বিপদের আশঙ্কাও আছে। জেঠু বলল, এক যাত্রায় পৃথক ফল হয়ে লাভ নেই। যদিও শুয়ে বসে থাকতে পারলি ভালো হতো, কিন্তু তোমরা কি না কি করবে, আর আমি হোটেলের ঘরে শুয়ে থাকবো, এক কবি নেই। ঠিক হলো 8টা নাগাদ বেরোনো হবে। রামদা কিছুতেই খুলে বলল না যে তারা কোথায় যাবে। 8টার একটু আগে রামদা হোটেল রিসেপশন থেকে কাকে যেন ফোন করলো। সব ঠিক আছে তো? হ্যাঁ, আমরা এখনই বেরোচ্ছি। হুম, ঠিক আছে ঠিক আছে। বেশ বেশ। টপ্পা এপাশ থেকে শুধু এই কথাগুলোই শুনতে পেল। ওদের গাড়ি মতিঝিলের রাস্তা ধরতেই টপ্পার বুক ঢিপ ঢিপ করতে শুরু করলো। তবে কি এখানেই আছে সেই অমূল্য ডায়েরি? তার জন্য এত লুকোচুরিরই বা কি দরকার? মতিঝিলে পৌঁছে রামদা গাড়িটাকে ফেরত চলে যেতে বলল। টপ্পাকে আর জেঠুকে একটা ভাঙা বাড়ির ভেতরে ঢুকিয়ে দিয়ে বলল, এখানে একদম চুপচাপ বসে থাকবে। কম্বলটা পেতে চাও তো একটু ঘুমিয়ে নিতে পারো। সাবধান, কোনো রকম শব্দ যেন না হয়। এই নির্জন জায়গায় সামান্য শব্দও দ্বিগুণ হয়ে ওঠে। টপ্পারা বসে আছে তো বসেই আছে, কতক্ষণ কেটেছে বলতে পারা যাবে না। হঠাৎ দূরে দেখা গেল অন্ধকারের মধ্যে সরু একটা আলোর রেখা জ্বলে উঠেই নিভে গেল। তারপরেই একটা হুটোপাটির আওয়াজ, ঝোপঝাড় ভেঙে দৌড়ে যাওয়ার শব্দ। অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না। টপ্পা রামদার নিষেধ ভুলে আড়াল থেকে বাইরে এসে দাঁড়ালো। শুকনো ডালপাতা ভাঙার শব্দটা এদিকেই আসছে মনে হচ্ছে। সে উত্তেজনায় কম্বলটা হাতে করে উঠে দাঁড়ালো। একটা ছায়া মূর্তি অন্ধকারে থামের আড়াল থেকে বেরিয়ে তীর বেগে ছুটে চলেছে সামনের দিকে। টপ্পার দেরি না করে হাতের কম্বলটা ছুড়ে দিয়েই জেঠু শুদ্ধ গিয়ে জাপটে ধরলো। মূর্তিটা, আরে তোমরা তো সব মাটি করে দিলে। বলতেই ছেড়ে দিয়ে দেখে রামদা। রামদা বলল, আর দেরি নয়, শীঘ্রই দৌড়ো আমার সঙ্গে। টপ্পা, জেঠু আর রামদা ভাঙা বাড়িটার বাইরে এসে ঘুটঘুটে অন্ধকারে কোন দিকে যাবে ঠাহর করতে করতেই দেখা গেল ঝোপ জঙ্গলের মধ্যে দিয়ে একটা জায়গায় জোরালো 5-6টা টর্চের আলো আর কিছু মানুষের উত্তেজিত গলার আওয়াজ, চেঁচামেচি এইসব। রামদা বলল, বাছাধন মনে হয় পালাতে পারেনি, শীঘ্রই চলো। কাছে গিয়ে দেখি সন্ডা মার্কা 5-6 জন লোক একটা অগভীর পাতকুয়োর মধ্যে টর্চের আলো ফেলে নানা রকম মন্তব্য করে যাচ্ছে। রামদাকে দেখে একজন বলল, আপনার কথা মতো এদিকটা খালি রেখে আমরা সমস্ত জায়গাটারই ছড়িয়ে ছিটিয়ে লুকিয়ে বসেছিলাম। ওদিক থেকে পালিয়ে এলেও এদিকে ঘুঘু ফাঁদে পড়ে গিয়েছেন। কুয়োর মধ্যে উঁকে মেরে দেখি স্টিভেন পা মচকে গিয়েছে। স্টিভেনকে দেখে টপ্পা খুব একটা অবাক হলো না, কারণ প্রথম থেকেই তো সে মিথ্যে না বললেও নানা রকম তথ্য গোপন করে যাচ্ছিল। অবাক হলো তার যন্ত্রণা, রাগ, হতাশা মেশানো মুখের ভাব দেখে। বেশ ভালো ছাত্র, পড়ুয়া, গবেষণারত শিক্ষার্থীর ছাপটা একেবারেই মুছে গিয়েছে। গাঁটটা গোঁটটা 5-6 জন লোক ছিলই, তাই স্টিভেনকে তোলা খুব একটা মুশকিল হলো না। স্টিভেন ওপরে আসার পর দেখা গেল এত কাণ্ডের পরও হাতে একটা বই ধরে আছে, যেটা সে হাতছাড়া করেনি। রামদা বলল, মিস্টার আন্দ্রে স্টিফেন, গবেষক সেজে ভারতবর্ষের মূল্যবান ধনরত্ন, ঐতিহাসিক নমুনা বিদেশে পাচার করবার খেলা খতম। তোমার পূর্বপুরুষ ভারতবর্ষের ধনসম্পদ অক্ষত রাখবার চেষ্টা করেছিলেন, আর তুমি তা চুরি করতে এসেছো। রামদা ইশারা করার সঙ্গে সঙ্গে সেই 5-6 জন লোক, শুনলাম তারা নাকি বহরমপুর থানা থেকে এসেছে, তারা স্টিফেনকে নিয়ে চলে গেল। পরদিন তাকে কলকাতা পাঠানো হবে। যাওয়ার আগে রামদা তার হাত থেকে বইটা নিয়ে নিতে ভুলল না। হোটেলে ফিরে এসে আরাম করে আমাদের ঘরে গুছিয়ে বসে হাতের বইটা দেখিয়ে রামদা জিজ্ঞেস করলো, এই বইটা আগে দেখেছো কি? টপ্পা বলল,
হ্যাঁ, এটাই তো সেই পীরের মাজারে ছিল। সোনালী অক্ষরে আরবিতে অক্ষরগুলো দেখেই চিনতে পারছি, ঈশা বেগের বংশনামা। রামদা হাতে দস্তানাটা পড়ে কোরআনের পাতাগুলো উল্টাতে লাগলো। হয়তো পুরনো হওয়ার জন্যই পাতাগুলোর লেখা আবছা হয়ে গিয়ে উঠে গিয়েছে। জেঠু জিজ্ঞেস করলো, রামেশ্বর, তুমি হাতে দস্তানা পড়ে আছো কেন? এত বছর পর বিষের প্রভাব সক্রিয় না থাকাই সম্ভব, তবুও নিরাপত্তার কারণে দস্তানা পরেই নিলাম। বইটার মলাটটা টেনে আলগা করে খুঁড়ে ফেলতেই ভেতর থেকে আরেকটি বইয়ের মতো জিনিস বেরিয়ে এলো। এটা আবার কি বলেই টপ্পা ধরতে যেতেই রামদা বইটা সরিয়ে নিয়ে বলল, ধরো না, এখন হয়তো এই পাতাগুলো বিষের ক্রিয়া মুক্ত, তবুও খালি হাতে না ধরাই ভালো। পাতার পর পাতা রামদা উল্টে যেতে লাগলো। জেঠু জিজ্ঞেস করলো, হে কি, এটাতে কি অদৃশ্য কালি ব্যবহার করা হয়েছে? পাতাগুলো তো সাদাই দেখছি। রামদা দীর্ঘশ্বাস ফেলে বলল, অতিরিক্ত সুরক্ষিত করতে গিয়ে ইতিহাসের এমন মূল্যবান একটা দলিল নষ্ট হয়ে গেল। টপ্পা বলল, রামদা, একেবারে প্রথম থেকে ঠিক করে খুলে বলো। ঈশা বেগ সম্পত্তি রক্ষা করবার জন্য একটা কৌশল করেছিল। তখনকার মুর্শিদাবাদে রাজনৈতিক ডামাডোলে ধন প্রাণ কোনো কিছুরই নিরাপত্তা ছিল না। বর্ধমানে চলে গেলেও মোহাম্মদ বেগের কিছু বিষয় সম্পত্তি ধনরত্ন মুর্শিদাবাদের প্রাসাদে রয়ে গিয়েছিল, অথচ সেগুলোকে নিরাপদ জায়গায় সরানোও যাচ্ছিল না। আসলে দেশের মধ্যে তখন কোনো জায়গায় নিরাপদ ছিল না। সেই জন্যই যা দুপোর সাহায্যে ডায়েরির মধ্যে ম্যাপ এঁকে এখানেই কোথাও সেই সব ধনরত্ন লুকিয়ে রাখা হয়। পরে সুযোগ মতো সেগুলো বার করবে বলে মনে করেছিল। ডায়েরিকে সুরক্ষিত করতে পাতায় পাতায় বিষ মাখানো হয়। এই বুদ্ধিটা বলা বাহুল্য যা দুপের মস্তিষ্ক প্রসূত নয়। নবাবী আমলে কত রকম ভাবেই যে বিষের ব্যবহার হতো তার প্রমাণ তো আমরা আগেই পেয়েছি। ঈশা বেগ দরজা বন্ধ করে দিনের পর দিন কোরআন পড়ার নাম করে বংশনামার তলায় ডায়েরিটাকে বাঁধাই করছিল। পরে বিষের প্রভাবে তার নিজেরই মৃত্যু হয়। এইখানে টপ্পার খটকা লাগলো। সে রামদাকে প্রশ্ন করলো, বংশধরদের দিয়ে যাওয়াই যদি ঈশা বেগের উদ্দেশ্য হবে, তবে ডায়েরির পাতায় বিষ মাখানো থাকলে তার তো বংশধরদেরও বিপদ ঘটতে পারত। রামদা বলল, এই ব্যাপারে উনি নিশ্চয়ই কিছু নির্দেশ দিয়ে গিয়েছিলেন যাতে তার বংশধররা ডায়েরিটা উদ্ধার করতে পারে। আজ আর তা জানবার উপায় নেই। বইটা যে এখনো আস্ত আছে সেটাই আশ্চর্য। টপ্পা জিজ্ঞেস করলো, বংশধরেরা বইটা খুলে দেখেনি কেন শেষ পর্যন্ত? বইটা একইভাবে রয়ে গেল। একদম সঠিক কারণটা তো এখন বলা মুশকিল, তবে ওই ডামাডোলে তারা অকালে মারা যেতে পারে। আর চোর ডাকাতরা যে একটা সাধারণ বইয়ের দিকে তাকাবে না সেটা বলাই বাহুল্য। অবশ্য সঙ্গে কিংবদন্তির ভয়টাও ছিল। জেঠু জিজ্ঞেস করলো, পাতাগুলো বিশেষ জন্যই বোধহয় সাদা হয়ে গিয়েছে। ডায়েরির মধ্যে গুপ্তধন পাওয়ার হদিস থাকলেও তার আর পাঠোদ্ধার করা সম্ভব নয়। বরং ডায়েরির পাতাগুলো অক্ষত থাকলেই ইতিহাসের একটা গুপ্তধন উদ্ধার হতো। আর যদি বা কোথাও কোনো ধনরত্ন থেকেও থাকে, মানুষের পক্ষে তার উদ্ধার করা সম্ভব নয়। কেন? তোমরা যখন ঐতিহাসিক জায়গাগুলো দেখছিলে তখন আমি অনেক কাজ সেরে ফেলেছিলাম। প্রথমত হাজারদুয়ারির লাইব্রেরিতে গিয়ে বইপত্র ঘেঁটে নানা রকম বিষের প্রয়োগের কথা জানতে পারি। সাধারণভাবে বিষ পান করিয়ে হত্যা ছাড়াও চিঠিতে, বইয়ের পাতায়, গুরুত্বপূর্ণ নথিপত্রে বিষ মাখানোর কথা পাই। সেখান থেকে যাই বহরমপুর মিউনিসিপ্যালিটির অফিসে। সেখানে দেখা 200 বছর আগের মুর্শিদাবাদের মানচিত্রের সঙ্গে এখনকার মানচিত্রের আসমান জমিন ফারাক। ঈশা বেগের কবরখানা মতিঝিলে হলেও তাদের পৈতৃক প্রাসাদ যা দুপোর বর্ণনায় লেমুয়েরের লেখায় যেখানে বলা হয়েছে তা বহুদিন হলো ভাগীরথীর ভাঙনে জলের তলায় তলিয়ে গিয়েছে। এই তথ্যটা স্টিভেনের জানা ছিল না। জানা থাকলে এত কষ্ট করে ভারতবর্ষে পাড়ি দিতে হতো না। টপ্পা জিজ্ঞেস করলো, সৈয়দ মির্জার বাড়িতে ইমেলে তোমার কাছে কি খবর এসেছিল?
বস্টন ইউনিভার্সিটিতে জানতে চেয়েছিলাম স্টিভেন বলে ইতিহাসের কোনো ছাত্র আছে কিনা। তারা জানিয়েছিল অ্যান্ড্রে স্টিভেন বলে একজন ওই বিভাগে 6 মাস আগে পর্যন্ত ছিল। তার মানে ও সত্যি কথাই বলছে? অর্ধেক সত্যি তো বটেই। স্টিভেনের এটা অ্যান্ড্রে জানতে পেরে বুঝলাম স্টিভেন একজন ফ্রেঞ্চ আমেরিকান। আমি তক্ষুনি ফ্রান্সে আমার এক সাংবাদিক বন্ধুকে ইমেল করে লে মুয়েরের সঙ্গে যোগাযোগ করে জাঁ দুপোর বিষয়ে আরও কয়েকটা তথ্য তাড়াতাড়ি জানাতে বলি। আজ মিউনিসিপ্যালিটি অফিস থেকে সৈয়দ মির্জার বাড়ি গিয়ে মেলটা চেক করি। তাতে যা জানলাম তা আমার অনুমানের সঙ্গে মিলে গেল। কি লিখেছে তোমার বন্ধু? ভারতবর্ষ থেকে ফিরে জাঁ দুপো প্যারিস থেকে 200 কিলোমিটার দূরে একটা ক্যাসল বানিয়ে বসবাস করেছেন। এই রকম প্রচুর ক্যাসল ফ্রান্সের নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কয়েক বছর হলো ফ্রেঞ্চ আর্কিওলজিক্যাল দপ্তর থেকে ওই ক্যাসলগুলোর দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়। তখনই দুপোর রোজনামচা ইত্যাদি আচমকা আবিষ্কৃত হয়। সেই সময়ে এইসব আবিষ্কার নিয়ে যা হয়, আর কয়েকদিন আগ্রহী লোকজন একটু কৌতূহল দেখায়, কিছুদিন বাদে আবার সবাই ভুলেও যায়। এই হট্টগোলের মধ্যে জাঁ দুপোর ডায়েরির কয়েকখানা পাতা রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। কয়েকজনকে সন্দেহ করা হলেও শেষ পর্যন্ত চোর ধরা পড়েনি। টপ্পা উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে, স্টিভেনই কি সেই চোর? আমার অনুমান তাই। স্টিভেন ফ্রান্সে গিয়ে নিশ্চয়ই অন্য কিছুর লোভে ওইসব পুরনো ক্যাসলগুলোর আশপাশে ঘুরঘুর করছিল। ইতিহাসের ছাত্র বলে ওর সেই সুবিধাটাও ছিল। আচমকা রোজনামচার পাতায় সিরাজউদ্দৌলার ডায়েরি, তার মধ্যে গুপ্তধনের হদিশ পেয়ে ওর মাথাটা খারাপ হয়ে যায়। আমার দৃঢ় ধারণা রোজনামচার হারিয়ে যাওয়া পাতাগুলোতেই রয়েছে গুপ্তধন পাওয়ার পথের হদিশ। সেটা যে বেগ পরিবারের কারো গোট স্থান, এতক্ষণে এটাও জানতে পেরেছি। এইবার বুঝলাম সেই জন্যই স্টিভেন প্রথমে বর্ধমান গিয়েছিল। মোহাম্মদ বেগ বর্ধমানে জমিদারির পত্তন করেছিলেন বলেই স্টিভেনের ধারণা হয়েছিল ওদের গোট স্থানও বর্ধমানে হবে। জেঠু বলল, সেইটাই তো স্বাভাবিক ছিল। রামদা বলল, কিন্তু বর্ধমানে গিয়ে সে বুঝতে পারে বেগ পরিবারের অন্তত প্রথম 2-3 পুরুষ মুর্শিদাবাদেই সমাধিস্থ হয়। টপ্পা বলল, সবই তো হলো, কিন্তু এর মধ্যে শ্রীরাম মণ্ডলের ভূমিকাটা যে কি সেটাই তো বোঝা গেল না। বাহ, স্টিভেন ওদের হয় টাকা দিয়ে নয় অন্য কিছুর লোভ দেখিয়ে টিপে দিয়েছিল। যদি কেউ ডায়েরির খোঁজে আসে, যে করেই হোক বাধার সৃষ্টি করতে হবে। বিশেষত কেউ যেন জামাল শেখের সঙ্গে দেখা না করতে পারে। সে ইতিহাসের ছাত্র বলেই জানতো এই বিষয়ে অনুসন্ধিৎস যে কেউ জামাল শেখের সঙ্গে কথা বললেই বর্ধমানের সঙ্গে মুর্শিদাবাদের যোগসূত্রটা বার করতে পারবে। সেই জন্যই রণজয়রা যেদিন পৌঁছালো সেদিন ছোট মণ্ডল বুড়োকে আদর করে নিজের নৌকায় একেবারে নদী পার করে মেয়ের বাড়ি পৌঁছে দিয়েছিল। তাতেও শান্তি হয়নি। শ্রীরাম মণ্ডল এসে গোল পাকিয়ে রণজয়দের সময় মতো ফেরিঘাটে যাওয়া ভেস্তে দিয়েছিল। টপ্পা বলল, বাহ, শ্রীরাম মণ্ডলরাই তো আগ বাড়িয়ে জামাল শেখের খবর দিয়েছিল। ওরা চেপে গেলেই তো আর এত কাণ্ড হতো না। রামদা বলল, গ্রামের অন্যান্য লোকেদেরও জিজ্ঞাসাবাদ করে ওরা ঠিক জামাল শেখের কাছে পৌঁছে যেতই। সেই জন্যই উপকারী বন্ধু সেজে খাইয়ে দাইয়ে রণজয়দের চোখের সামনেই রেখে দেওয়া হলো। জেঠু বলল, রণজয় সমিতকে এইভাবে নাস্তানবুদ না করলে স্টিভেনের ধনরত্ন না পেলেও হাজতবাসটা এড়াতে পারত। মাঝখান থেকে তুমি এসে পড়ে সব কাঁচিয়ে দিলে। টপ্পা মনে মনে ভাবল, ভাগ্যিস নাস্তানাবুদ করেছিল, তাই তো টাইম মেশিনে চড়ে কয়দিন নবাবী আমলে ঘুরে এলাম সদল বলে। এতক্ষণ আপনারা শুনছিলেন রীতা বসুর লেখা সিরাজউদ্দৌলার ডায়েরি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই লিখে জানাবেন। গল্পটি ভালো লাগলে আর কোন ধরনের গল্প শুনতে চান আমাদের লিখে জানান। আমরা চেষ্টা করব পরবর্তী কোনো পর্বে সেই গল্পগুলি পাঠ করে শোনাতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর শুনতে থাকবেন গল্প বাবুর আসর। নমস্কার।